কানেকশন। লেখিকা সঞ্জিদা সেতু। ইস, অসহ্য। একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আচ্ছা, অসভ্য লোক তো। বাসে তো এতটা ভিড় নেই যে এভাবে গা ঘেঁষে দাঁড়াতে হবে। আর ভিড় যদি থাকতো তবু তো একটা ছেলে একটা মেয়ের গায়ের সাথে এভাবে লেগে থাকার কথা না। কিছু বলতে পারছি না, কারণ উনি তো উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছেন। কাউকে হ্যারাস করার হলে তো এভাবে দাঁড়িয়ে থাকতেন না, কিন্তু তাই বলে এতটা গা ঘেঁষে। একটু কি সরে যাব? মেহরিমার এমন আকাশ পাতাল ক্যালকুলেশনের মাঝেই বাসটা থেমে গেল। আর দেরি না করে বিদ্যুৎ বেগে বাস থেকে নেমে গেল মেহেরিমা। কাজটা কি ঠিক হলো? আমার স্টপেজ তো এখান থেকে অনেক দূরে, তার উপরেই বৃষ্টি। যাক গিয়ে, বেশ করেছি নেমে গিয়ে, আর সহ্য হচ্ছিল না এসব। আমি বরং রিক্সা করেই। এক্সকিউজ মি, এক্সকিউজ মি মিস। অপরিচিত কণ্ঠস্বরটা শুনে পেছনে ফিরে তাকালো মেহেরিমা। আরে, এত বাসে সেই লোকটাই অবশ্য লোক না বলে ছেলে বলাই উত্তম, কারণ বয়সে আমার চেয়ে খুব বেশি হলে 3-4 বছরের বড় হতে পারে। কিন্তু কি আশ্চর্য, এখনো ফলো করে যাচ্ছে। ঘুরে দাঁড়িয়ে আরো জোরে হাঁটা ধরল মেহেরিমা। আরে, এক্সকিউজ মি, হ্যালো, শুনতে পাচ্ছেন? এই লোকও তো দেখছি পুরোই একটা স্টকার। এখন কি করি? ইস, এইরকম একটা টাইমে রিক্সা বা অটো কোনো কিছুই নেই ভাবা যায়। হঠাৎ করেই লোকটা মেহেরিমার সামনে এসে দাঁড়ালো। দৌড়ে এসেছে তাই রীতিমতো হাঁপাচ্ছে। এই যে ম্যাডাম, এত করে ডাকছি, শুনতে পান না নাকি? তার আগে বলুন, আপনি আমার পিছু নিয়েছেন কেন? কি পিছু নিয়েছি? আমি? তা নয়তো কি? পাশেও তো দেখলাম অসভ্যের মতো গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছিলেন, আর এখন এমন ভান করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। এক্সকিউজ মি ম্যাডাম, মুখ সামলে কথা বলবেন। আসল ব্যাপারটা না জেনে আপনি কিন্তু শুধু শুধু। ওরে বাবা, এই দেখি চোরের মায়ের বড় গলা। দেখুন, আপনি কিন্তু আমারই ঘাট হয়েছে, আপনাকে হেল্প করতে আসাটাই ভুল হয়েছে। হেল্প? তাও আবার আমাকে? এটা আবার কোন নতুন দেয়নি? তা বলুন, কি হেল্প করতে চাইছিলেন আমার? বলছি, কিন্তু তার আগে নিন, এটা ধরুন। এটা তো আপনার শার্ট, আমাকে দিচ্ছেন কেন? কারণ আছে, এখন ঝটপট পরে নিন প্লিজ। কি আশ্চর্য, আমি খামোখা আপনার শার্ট পরতে যাব কেন? আপনার ভালোর জন্যই বলছি পরে নিন, না হলে কিন্তু পরে নিজেই পস্তাবেন। হোয়াট ননসেন্স! এই যে শুনুন, আমার ভালো মন্দের চিন্তা আমাকেই করতে দিন প্লিজ। এখন সরুন, আমার দেরি হয়ে যাচ্ছে। ওয়েট, আমার কথাটা লাস্ট একটা চান্স দিচ্ছি। প্রবলেমটা যদি ক্লিয়ারলি বলতে পারেন তো। না হলে জাস্ট চুপচাপ আমার সামনে থেকে সরে যাবেন, ঠিক আছে? মানে এটা আমি কিভাবে? বলতে পারছেন না তাই তো? জানতাম এমনই কিছু একটা হবে। নাও উইল ইউ প্লিজ মুভ? আপনার ইনার ওয়ার্ড, আই মিন ওটা, সব বোঝা যাচ্ছে। হোয়াট? মুখ সামলে কথা বলবেন। আপনার সাহস কি করে হলো এসব বলার? আপনাদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। মেয়ে দেখলে চুলকানি উঠে, তাই না? শাট আপ! তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। উপকার করার ভালোই পুরস্কার দিচ্ছেন। একটা উচিত শিক্ষার দরকার ছিল আমার। থ্যাঙ্কস ইউ, নাও আই গট ইট। দেখুন আপনি, আমি বুঝি না এমন বৃষ্টি বাদলের দিনে সাদা জামা আপনারা কেন পরেন। ভেজা কাপড় দিয়ে ভেতরে নেভি ব্লু কালারের ইনার ওয়্যারটা তো স্পষ্ট। এনিওয়ে, আপনার যখন দরকারই নেই তখন আমি কেন খামোখা? ভালো থাকবেন বাই। কথাটা কানে আসতেই চোখ কপালে উঠে গেল মেহেরিমার। খপ করে ছেলেটার হাত থেকে শার্টটা নিয়ে পরে নিল। কিছুক্ষণ পর একটা কফি শপের সামনাসামনি বসে আছে ওরা দুজন। মেহেরিমার অনেক অনুরোধের পর ছেলেটা 1 কাপ কফি খেতে রাজি হয়েছে। সরি, আমি ভেবেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। খামোখা আপনাকে ভুল বুঝে এতগুলো কথা বলে ফেললাম। আসলে আজকাল রাস্তাঘাটে বেরোলেই এত বখাটের দেখা মিলে যে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? কি দরকার বলুন? চলতি পথে কতজনের সাথেই তো দেখা হয়, সবার নাম কি জানার প্রয়োজন পড়ে?
কিন্তু সবাই তো আর আপনার মতো অচেনা একটা মেয়েকে হেল্প করতে এগিয়ে আসে না। দেখুন, আপনি কিন্তু এবার আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। ওকে ফাইন নাম বলতে হবে না, তার বদলে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আচ্ছা, এই জন্যই কি আপনি বাসের মধ্যে ওভাবে আমার গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন? একটু আড়াল করার চেষ্টা করছিলাম বলতে পারেন। তো কথাটা আগে বললেই পারতেন। কি করে বলতাম? অচেনা অজানা একটা মেয়েকে যদি হুট করে বলে বসি, আপনার কাপড়টা খুব পাতলা, ভেতরে সবকিছু বোঝা যাচ্ছে, তাহলে তো চড় থাপ্পড় ফ্রি, আর তার সাথে বখাটে অপবাদটা তো থাকছেই। ছি, ছি। আর আমাকে লজ্জা দেবেন না প্লিজ। ওকে, আই এম সরি। আচ্ছা, সাদা রং কি আপনার খুব পছন্দ? না, ঠিক তা না। আসলে আজকে একটা স্পেশাল অকেশন ছিল, তাই পড়তে হয়েছে। এমনিতে তো আমার নীল রং। হুম। সেটা অবশ্য আগেই আন্দাজ করেছিলাম। রিয়েলি? কিন্তু কিভাবে? না মানে আসলে নর্মালি তো ওগুলো ব্লু কালারে দেখা যায় না, আর আপনি। হোয়াট দা? সরি সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। বাই দা ওয়ে, আমার কফি কিন্তু শেষ হোক। থ্যাঙ্কস ফর দ্য শার্ট। শার্টটা কিন্তু ইম্পোর্টেড আর আমার খুব পছন্দের। চিন্তা করবেন না, আমি ঠিক আপনাকে ফিরিয়ে দিব। রিয়েলি? কেন, কোন সন্দেহ আছে? না না, সন্দেহ আর কি। একটা ফ্রি পরামর্শ দিচ্ছি, নেক্সট টাইম কখনো বৃষ্টি হলে সাদা ড্রেস এভয়েড করবেন, না হলে হয়তো আবারও এমন একটা সিচুয়েশনে সেদিন কিন্তু আমি নাও থাকতে পারি। মনে থাকবে। ঠিক আছে তাহলে। ভালো থাকবেন, বাই। বাসের তীক্ষ্ণ হর্নের শব্দে সম্বিত ফিরল মেহেরিমার। বরাবরের মতোই আজও বাসে উঠতেই হারিয়ে গিয়েছিল 5 বছর আগে সেই দিনটাতে। ভার্সিটি মেইন গেট, ভার্সিটি মেইন গেট। এই যে মামা, আপনি মেইন গেটে নামবেন না? মামা শব্দটা শুনে আবার কেউ কনফিউজ হয়ে যাবেন না যেন। যারা রাজশাহী সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন যে এই মামা আর খালা শব্দ দুটো অনেকটা রাজশাহীর জাতীয় ভাষা বলা যায়, তাই দেখে ইচ্ছে এই নামে দেখা যায়। যাক গিয়ে, এবার গল্পে ফেরা যাক। কন্ট্রাক্টরের প্রশ্নের উত্তরে মুচকি হাসল মেহেরিমা, তারপর বলল, জি মামা, এখানেই নামবো। তাইলে এখনো বইসা আছেন কেন? গেটে আসেন, নামা দেই। আসতে হবে। মহিলা আছে। চিরচেনা এই সবুজ চত্বর। জীবনের স্বর্ণালী 5টি বছর কেটেছে এখানে। সবুজ ঘাসে পা দিতেই সুখ দুঃখ, আনন্দ বেদনার একগুচ্ছ ছবি ভেসে উঠল মেহেরিমার স্মৃতিপটে। সেদিনের মতো আজকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তবে পরনে কিন্তু আজকে কোন সাদা ড্রেস নেই মেহেরিমার। তার বদলেও পরে আছে অরেঞ্জ আর নীল কালার কম্বিনেশনের একটা শাড়ি। অ্যালামনাইয়ের জন্য এই শাড়িটা যে ঠিক করা হয়েছে। হ্যাঁ, অ্যালামনাই। অন্যভাবে বললে যার মানে দাঁড়ায় সাবেক এবং বর্তমানদের মিলনমেলা। প্রায় 2 বছর পরে এই উপলক্ষে প্রাণের ক্যাম্পাসে ফিরে আসলো মেহেরিমা। অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না, খুব ইচ্ছে করছে ছাতাটা সরিয়ে এই ইচ্ছেটা পূরণ করে নেই, কিন্তু কোন ব্যাপার না, ভিজতে পারছি না তাতে কি? বৃষ্টির স্পর্শ তো নিতেই পারি। পুরনো অভ্যাসটা এখনো যায়নি দেখছি। অনেকদিন পর হলেও কণ্ঠটা চিনতে একটু কষ্ট হলো না মেহেরিমার। তিথি, কতদিন পর দেখলাম তোকে। কেমন আছিস দোস্ত? শালা হারামি, কই মরছিলি? এই 2 বছরে একবার খোঁজ খবর নিয়েছিস? আর এখন আর সে কেমন আছি দোস্ত? বাদ দে না, এতদিন পর দেখা আর তুই এখনো রাগ করে থাকবি? সরি দোস্ত, মাফ করে দে না। ঠিক আছে, যা, এবারের মতো ছেড়ে দিলাম। এখন চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তুই তো আবার অর্গানাইজিং কমিটিতে আছিস। শালা পুরনো অভ্যাসটা আর বদলাতে পারলি না, তাই না? আর তোর এই ছেলেদের মতো গালিগালাজ করার স্বভাব, ওটাও তো আগের মতোই আছে দেখছি। সে তো থাকবেই, আফটার অল ইটস আমি। কিন্তু তুই? আরে ভাই, অ্যালামনাস হিসেবে এসেছিস যখন সবকিছু এনজয় করো না। শুধু শুধু দায়িত্ব ঘাড়ে নেওয়ার কি দরকার? ওসবের জন্য তো জুনিয়ররা আছেই। কি করব বল, পুরনো অভ্যাস বলে কথা। তারপর? বিয়ে করেছি। আর বাচ্চা কাচ্চা। পাগল নাকি? বিয়েই করিনি আর বাচ্চা? কেন? এখনো কি তোর সেই মেয়ে ডিপেন্ডেবলের জন্য ওয়েট করছিস? কি করব বল, অনেক তো চেষ্টা করলাম, কিন্তু পারলাম কই? তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে। লোকটা ভালো কি মন্দ সেটা তো জানিস না।
একবার ভেবে দেখেছিস তুই যেমন ভাবছিস লোকটা যদি তেমন না হয়? যদি অত্যন্ত অভদ্র আর বদ টাইপের কেউ হয়? উহু ইম্পসিবল। অচেনা অজানা একটা মেয়েকে যেই মানুষ কোন স্বার্থ ছাড়া এতটা হেল্প করতে পারে তাও আবার দুবার, সে আর যাই হোক খারাপ অন্তত হতেই পারে না। কিন্তু সেটা তো 5 বছর আগের কথা। এখনো যে উনি সেই আগের মতোই আছেন তার গ্যারান্টি কি? আচ্ছা ওসব না হয় বাদই দিলাম, কিন্তু তুই তো ওনার নামটা পর্যন্ত জানিস না, তবুও কিভাবে? তাতে কি হয়েছে? তুই দেখে নিস একদিন না একদিন ঠিক ওনার দেখা পাবই। অনেক হয়েছে মেহু, আর না। 5 বছর পেরিয়ে গেছে। লোকটার কোন খোঁজ পেয়েছিস? উনিও তো তোর সাথে কন্ট্যাক্ট করার কোন চেষ্টা করেননি, তবু এই কথা বলছিস? হ্যাঁ বলছি। কেউ মানুক আর না মানুক আমি জানি ওনার সাথে আমার একটা কানেকশন আছে, আর সেটাও খুব স্ট্রং। সেটা কিভাবে? দেখ, কানেকশন যদি নাই থাকতো তাহলে ওই একই মানুষের সাথে কন্টিনিউয়াসলি 3বার দেখা, দেয় আবার কমপ্লিটলি আনএক্সপেক্টেড সিচুয়েশনে। এটা আর যাই হোক কোইন্সিডেন্স তো আর হতে পারে না, তাই না? তুই আর তোর এই ফালতু কানেকশন, দেখ এসব বাদ দে আর আঙ্কেল আন্টির পছন্দ মতো কাউকে বিয়ে করে নে। জানিস ওনারা কি পরিমাণ টেনশনে আছে তোকে নিয়ে? সবই জানি, কিন্তু তবুও আমার বিশ্বাস আমাদের মাঝে একটা কানেকশন আছে, আর সেই কানেকশনকে উপেক্ষা করে অন্য কারোর সাথে নিজেকে জড়িয়ে ফেলা আমার পক্ষে সম্ভব না। ইউ নো ইট, ইউ হ্যাভ জাস্ট গন ক্রেজি। সে তুই যাই বলিস, আমি আর আমার কানেকশন কেউই কাউকে এত সহজে ছাড়ছি না। আহামরি সুন্দরী নয় মেয়েটা, কিন্তু অদ্ভুত মায়াবী একটা ভাব আছে চেহারাতে, চোখ ফেরানো দেয়। বিশেষ করে টানা টানা চোখ দুটো, যে কোনো মানুষকে আকর্ষণ করতে ওটাই যথেষ্ট। গত 2 দিন ধরে মেয়েটাকে দেখছেন মিসেস আফরোজা খানম। কেন জানি প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, তাই এত মানুষের ভিড়েও আলাদাভাবে চোখে পড়ে গেছে। অবশ্য চোখে পড়ার আরেকটা কারণ আছে। গেস্টদের আপ্যায়ন, তাদের সুবিধা অসুবিধা আর সর্বোপরি পুরো প্রোগ্রামের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কমিটির একমাত্র মেয়ে সদস্য হওয়ায় অন্য মেয়েদের তুলনায় ওকে যে একটু বেশি ছুটোছুটি করতে হচ্ছে। আজকে অ্যালামনাইয়ের শেষ দিন। একটু পরেই ডিনার, আর তারপরেই কালচারাল ফেস্ট, ব্যাস এটুকুই। তারপরে যে যার মতো আগের জায়গায় ফিরে যাবে। সেই সময়ের ব্যস্ততা একটু বেশিই থাকে। মেহেরিমাও তাই দম ফেলার সময় পাচ্ছে না। এই মেয়ে, একটু শোন। অপরিচিত কণ্ঠস্বরটা কানে আসতেই ঘুরে দাঁড়ালো মেহেরিমা। মাঝ বয়সী একজন মহিলা উৎসুক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছেন। জি, আমাকে বলছেন? হ্যাঁ, কি নাম তোমার? কিছু মনে করো না। আসলে তোমার বয়সী আমার একটা ছেলে আছে, তাই তুমি করেই বললাম। না না, আরটি ঠিক আছে। আমি মেহেরিমা, মেহেরিমা বিনতে আয়াত। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, তুমি কি এখানকার কারেন্ট স্টুডেন্ট? জি না, আমিও একজন অ্যালামনাস। আমি 45 ব্যাচের, বছর 2 আগে বেরিয়ে গেছি। তাই নাকি? তাহলে সব আসলে পুরনো অভ্যাস তো। শুধু শুধু বসে থাকতে পারলাম না, তাই অর্গানাইজিং কমিটিতে ইনভলভ হতেই হলো। ও, তাই বলো। ওদের কথা আর বেশি দূর এগোলো না, কারণ ঠিক তখনই মেহেরিমার ডাক পড়লো। আচ্ছা আন্টি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি। ইটস ওকে। সি ইউ সুন মেহেরিমা। হোয়াট? আমি কি ভুল শুনলাম? উনি হঠাৎ এই কথা বললেন কেন? কথাটা ভাবতে ভাবতেই মেহেরিমা চলে গেল। মিসেস আফরোজা খানম মুচকি এসে ফোনটা তুলে নিলেন। হ্যাঁ খোকা, একটা ছবি পাঠাচ্ছি, পছন্দ হয় কিনা দেখ। না হলে সমস্যা নেই। আমি ডিসিশন নিয়ে নিয়েছি এই মেয়েকেই আমার ঘরের বউ বানাবো, আর এটাই আমার শেষ কথা। তোর আপত্তি থাকলেও আমার কিছু করার নেই। চাকরির সন্ধিবিচ্ছেদ কি জানেন? চাকর প্লাসি, অর্থের যথাযথ ব্যাখ্যা দেওয়ার জন্যই বোধহয় সন্ধিবিচ্ছেদটা এভাবে করা হয়েছে। আজ সকাল থেকেই কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছে মেহেরিমা। যতই কাজ করুক না কেন, সপ্তাহের শেষ দিনই কাজের চাপ দ্বিগুণ হবেই। যাই হোক, শেষমেশ সব কাজ শেষ করে বাড়িতে ফিরতে পেরেছে, এটাই শান্তি। প্রচন্ড টায়ার্ড, তাই ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিল মেহেরিমা, তারপরই আবারও অতীতে ডুব দিল। গল্পের শুরু আজ থেকে বছর 5 আগে। কাপ্পাড়ি রেলওয়ে স্টেশন। সাউথ ইন্ডিয়ার ভেলোরে অবস্থিত সিএমসি হসপিটাল। আমাদের দেশ থেকে যারা মেডিকেল ভিসায় ইন্ডিয়া যায় তাদের কাছে খুব পরিচিত একটা নাম। ট্রেন যোগে যেতে চাইলে সবচেয়ে নিকটস্থ স্টেশনের নাম কাটপাড়ি স্টেশন। এখান থেকেই পরবর্তী যাত্রা শুরু করতে হবে মেহেরিমার। রাত্রি ঠিক 11:30। 3 নং প্ল্যাটফর্মে এসে থামল পন্ডিচেরি এক্সপ্রেস। মুহূর্তেই শুরু হয়ে গেল যাত্রীদের ছুটোছুটি।
অনেক কষ্টে অসুস্থ বাবাকে নিয়ে এই সাইড বগিতে উঠে পড়লো মেহেরিমা। টিকিটটা হাতে নিয়ে আশেপাশে একবার চোখ বুলাতেই নিজেদের সিট নম্বর খুঁজে পেল। এক্সকিউজ মি, দোজ টু সিটস আর আওয়ার্স। পেছনে ফিরে লাগে ঠিক করতে করতে একজন উত্তর দিল, বিচ্ছু 69 71 আপার মিডল বার্থ। বাবা, তুমি একটু এখানে বসো তো, আমি দেখছি ব্যাপারটা। আগের লোকটা এবার ঘুরতে ঘুরতে উত্তর দিল, বাঙালি? থ্যাংক গড, আমি তো ভেবেছিলাম আমি একাই। আরে আপনি? মাস দুয়েক আগে বাসে সেই ছেলেটাকে চিনতে একটু বেগ পেতে হলো না মেহেরিমাকে। অবাক চোখে বলল, আরে আপনি এখানে? হোয়াট আ কোইন্সিডেন্স। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, ও সব পরে হবে, আগে তো এই সিটের ভেজালটা মেটাই। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আপনার তো লোয়ার বার্থ, তাই না? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না মানে বলছিলাম কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কি সিটটা এক্সচেঞ্জ করতে পারি? আসলে বাবার পায়ে একটা সার্জারি হয়েছে তো, তাই উপরে ওঠাটা। না না, কোন ব্যাপার না। আপনি চাইলে লোয়ার বার্থের দুটো সিটই ইউজ করতে পারেন। ও পাশের সিটটা আমার এক বন্ধুর। ও চেন্নাই থেকে উঠবে। না না, লাগবে না, একটা হলেই চলবে। ওকে, এজ ইউ উইশ। এই পর্যায়ে আপনাদেরকে ইন্ডিয়ান রেলওয়ে লং রুটের ট্রেনগুলোর ব্যাপারটা একটু জানানো দরকার। যারা কখনো ইন্ডিয়া যাননি তারা হয়তো জানেন না আমাদের দেশের সাথে এগুলোর বিস্তর ব্যবধান। মেহেরিমারা যেই কম্পার্টমেন্টে আছে এটা একটা এসি স্লিপার কম্পার্টমেন্ট। সব মিলিয়ে 8টি করে সিট একসাথে করে অনেকটা সেপারেট কেবিনের মতো করে রাখা হয়েছে। সিটগুলোর প্যাটার্ন অনেকটা মাল্টি স্টোরেড বিল্ডিং এর মতো। সেই হিসেবে বার্থগুলোকে বলা যায় গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোর, আর এই 6টা সিটকে কানেক্ট করে রেখেছে আরো দুটি সিট। আপাতত এটুকু জানলেই চলবে। এবার আবার গল্পে ফিরে যাক। প্রায় পুরো রাতটা বাবার পাশে বসে কাটানোর পর ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল মেহেরিমা। যখন ঘুম ভাঙল তখন অসহ্য মাথা ব্যথা। ব্রাশটা হাতে নিয়ে কম্পার্টমেন্টের শেষ মাথায় থাকা বেসিনের দিকে পা বাড়ালো ফ্রেশ হবে বলে, কিন্তু পৌঁছবার আগেই সেন্সলেস হয়ে গেল। ওয়াশরুম থেকে ফিরছিল আমাদের গল্পের নায়ক ইব্রার। সবার হইচই শুনে থমকে দাঁড়ালো। মেহেরিমাকে ওভাবে পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে কোলে তুলে নিল। উৎসুক জনতার বাঁকা চোখের চাহনি আর কৌতূহলকে দমাতেই বলে বসলো এক ডাহা মিথ্যে কথা, ডোন্ট ওয়ারি, শি ইজ মাই ওয়াইফ। আই উইল টেক কেয়ার অফ হার, ইউ শুড গো ব্যাক টু ইউর সিটস। অনেকেই ফিরে গেল, কিন্তু কেউ কেউ আবার ওদের পিছু পিছু সিট পর্যন্ত চলে গেল। মেহেরিমাকে নিজের সিটে শুয়ে দিয়ে ওর বাবার পাশে গিয়ে বসলো ইব্রার। ফিসফিস করে বলল, আঙ্কেল প্লিজ, ওরা যা বলছে হ্যাঁ ধরে যান, না হলে বিশাল ঝামেলা হয়ে যাবে, আর আপনাদের পাসপোর্ট দুটো দিন আমি সব ম্যানেজ করে নিচ্ছি। আয়াত সাহেব ইব্রারের হাতে পাসপোর্ট দুটো তুলে দিলেন। তখনই ভিড় ঠেলে টিটির পোশাকধারী একজন লোক পরিষ্কার বাংলায় বলে উঠলেন, আচ্ছা, উনি আপনার কে হন? আমার মেয়ে। এই ভদ্রলোক বলছিলেন উনি আপনার জামাই, কথাটা কি সত্যি? আয়াত সাহেব চমকে উঠে ইব্রারের দিকে তাকালেন। ইব্রার ইশারায় হ্যাঁ বলতে অনুরোধ করলো। হ্যাঁ, সত্যি। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইব্রার পাসপোর্টগুলো টিটির দিকে এগিয়ে দিল। আমরা আসছি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য। বিশ্বাস না হলে মিলিয়ে দেখুন, ওনারা সত্যিই বাবা মেয়ে। আসলে পাসপোর্টটা আমাদের বিয়ের আগে করাতো, তাই ওর গার্জিয়ানের জায়গায় আমার বদলে বাবার নামটা লেখা আছে। টিটি ভদ্রলোক হাসি মুখে পাসপোর্টগুলো ফিরিয়ে দিলেন। মাফ করবেন, ওজনে তো দিনকাল যা পড়েছে তাই একটু মিলিয়ে নিলাম আর কি। আপনারা কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এতে আর দোষের কি? ঠিক আছে, তাহলে আসছি। কোনো কিছু দরকার হলে বলবেন কিন্তু। একে একে সবাই চলে গেল। ইব্রার আয়াত সাহেবের দিকে এগিয়ে গেল। সরি আঙ্কেল, আসলে তখন সিচুয়েশনটা এমন ছিল যে, ওই জন্যই তো বিদেশ বিভুঁই একা একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আসলে বড় লোকের তো আর অভাব নেই, তাই। ঠিক আছে বাবা, খুব ভালো করেছো। আমার এখন যে অবস্থা তাতে সবকিছু ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যেত। তার থেকে বরং এটাই ভালো, বেশি ঝামেলা করতে হলো না। কিন্তু উনার তো দেখলাম ধুন জ্বর, সেই জন্যই বোধ হয়। জানতাম এমন কিছুই হবে। এখানে এসে পর্যন্ত হসপিটাল আর লজ, সারাদিন এই করেই কাটিয়েছে মেয়েটা, আর গত 3 দিন ধরেই তো হসপিটালে নাওয়া খাওয়া ছেড়ে দিনরাত আমার সেবা করেছে। কিছুক্ষণ পর মেহেরিমা এখন ঘুমাচ্ছে। ওর সহযাত্রীরা সবাই যে যার মতো ব্যস্ত। ইব্রার পাশেই বসেছিল। ওর বন্ধু আকাশ রহস্যময় চোখে ওর দিকে তাকিয়ে আছে।
কি রে, এভাবে কি দেখছিস? ঘটনা কি কত? মায়ের কি মনে ধরছে নাকি? ধরলি খালি একবার কসব ফিট কইরা দেই। আরে ধুর, কি যাতা বলছিস? ওসব কিছু না। আরে বেটা কইয়া ফেলা, আমরা আমনে তো এমনিতেই দেখতে কিন্তু সুন্দরী আছে। তুই থামবি? আর এসব কি ভাষায় কথা বলছিস বলতো? ঠিক তখনই মেহেরিমার ফোনে অ্যালার্ম বেজে উঠল। প্রায় সাথে সাথে লাফ দিয়ে উঠে বসলো মেয়েটা। ইব্রার ব্যস্ত হয়ে বলল, আরে আরে উঠছেন কেন? কিছু কি লাগবে? ইব্রারের প্রশ্নের কোন উত্তর না দিয়ে সিটের পাশে রাখা ব্যাগটা হাত ধরাতে লাগলো মেহেরিমা। আরে বাবা, কি লাগবে বলবেন তো? না বললে বুঝবো কিভাবে? বাবার ঔষধ। আসলে ঔষধ খাওয়ানোর সময় হয়ে গেছে তাই। এই যে শুনুন, আপনার অবস্থা এখন আঙ্কেলের থেকে খারাপ, তাই চুপচাপ শুয়ে থাকুন। আর ঔষধ কোথায় আছে বলুন, আমি খাইয়ে দিচ্ছি। কিছু একটা ভেবে অনেকটা অস্বস্তি নিয়ে বলল মেহেরিমা। ওই যে ওই সবুজ ব্যাগটায় প্রেসক্রিপশনও ওখানেই আছে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বাকিটা আমি ম্যানেজ করে নিতে পারবো। আপনি ঘুমান তো। বাধ্য মেয়ের মতো মেহেরিমা আবারও ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ইব্রারকে একটা খোঁচা দিয়ে আকাশ বলল, ওসব কিছু না তাই না? শালা এত দেখছি পুরাই গেস। চুপ কর শালা। আকাশের কিছু বলল না, শুধু একটু পর পর ইব্রারের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসতে লাগলো। ট্রেনের শিডিউলে পুরো 4 ঘন্টা লেট। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। ট্রেনটা এখন কোন এক নাম না জানা স্টেশনে দাঁড়িয়ে আছে। ছাড়তে আরো খানিকটা সময় নেবে। মেহেরিমার জ্বরটা এখন একটু কম। জানালার পাশে বসে উদাস ভঙ্গিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তখনই, নিন ধরুন, ঝটপট খেয়ে নিন। একটা ইনস্ট্যান্ট নুডলসের কাপ মেহেরিমার দিকে বাড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ইব্রার। কি হলো ধরুন? দেখুন, এখানে এছাড়া আর বেটার কিছু পেলাম না। অবশ্য আঙ্কেলের আমাদের জন্য আপেলের বেদানা এনেছিলাম, কিন্তু শুনলাম দুটোই আপনার অপছন্দ তাই। কিন্তু? কোন কিন্তু না? ঝটপট খেয়ে নিন, তারপরেই মেডিসিন। কাম অন, বি এ গুড গার্ল। আর কথা বাড়ালো না মেহেরিমা। কাপটা হাতে নিয়ে চুপচাপ খেতে লাগলো। পরদিন দুপুর 2টা, বেনাপোল চেকপোস্ট। কিছুক্ষণ আগেই বর্ডার ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকেছে ওরা। সব ফর্মালিটি শেষ। এখন যে যার ঠিকানা ফিরে যাওয়ার পালা। তাহলে এখন? মেহেরিমার এমন ইতস্তত ভাব কাটাতেই মুখ খুলল ইব্রার। আপনি শিওর একাই চলে যেতে পারবেন? দেখুন, আমরা কিন্তু আপনাদের নামিয়ে দিয়ে আসতে পারি। না না, তার আর দরকার হবে না। আমার জ্বর তো আর নেই, এর গাড়ি চলে এসেছে। চিন্তা করবেন না, আমরা ঠিক চলে যাব। কিন্তু তবুও, এমনিতেই 2 দিন দেয়া করলেন। তারপরে আর আপনাদের খাটানো ঠিক হবে না। কি আর এমন করলাম বলুন? আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট আপনাদের লাগেজগুলো তো তুলে দিতে পারি তাই না? মেহেরিমার উত্তরের অপেক্ষা না করে ইব্রার আর আকাশ ওদের লাগেজগুলো তুলে দিল। খোদা হাফেজ আঙ্কেল, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো বাবা। দোয়া করি জীবনে অনেক বড় হও। গাড়িতে উঠতে উঠতেই মেহেরিমা মুচকি হেসে বলল, উপকারটা তোলা রইল। যদি কখনো সুযোগ পাই সুদ সমেত ফেরত দিব। সুদ লাগবে না, আসলটা ফেরত দিলেই চলবে। আবারও মুচকি হাসল মেহেরিমা। আচ্ছা তাহলে আসি। ভালো থাকবেন। বাই। গাড়িটা স্টার্ট দিল। বেশ খানিকটা দূরে চলে যাওয়ার পর হঠাৎ কি মনে করে যেন জানালা দিয়ে পিছনে তাকালো মেহেরিমা। অবাক চোখে দেখলো দূরে একজোড়া চোখ এখনো ওর দিকেই তাকিয়ে আছে। মেহু। দরজা খোল মা। মেহু। দরজায় নকার মার ডাকা রেখে ঘুম ভেঙে গেল মেহেরিমার। আরও একটি নির্ঘুম রজনী পেরিয়ে গেল। উইকেন্ড তাই ভেবেছিল সারাদিন ঘুমোবে। ভোরে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। ঘুম জড়ানো চোখেই দরজা খুলে দিল মেহেরিমা। কি হয়েছে মা? এত সকাল সকাল ডাকছো কেন? সকাল? এখন কি আর সকাল আছে? কেন, কয়টা বাজে? 11টা মাত্র। তুমি তো জানোই ছুটির দিনে আমি দুপুরের আগে উঠি না, তবুও কেন? যা করি, কেন ডাকছিলে বলো? এই যে ধর, ঝটপট গোসল সেরে এই শাড়িটা পরে বাইরে আয়।
কেন? কি দরকার? দরকার আছে বলেই তো বলছি। কিন্তু হঠাৎ শাড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে হবে না, যা বলছি কর। সাত সকালে এইসব ভেজালের কোন মনে হয়? আমি বাবা এত ঝামেলা নিতে পারবো না। ঠিক আছে, তোকে পারতে হবে না। আমি সাইমাকে পাঠিয়ে দিচ্ছি, ওই সব ম্যানেজ করে নেবে। সাইমা? ও আবার কখন আসলো? এই তো একটু আগে। এখন যত ঝটপট গোসলটা সেরে নে, আমি ওদিকটা একটু দেখে আসি। মা চলে গেল। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ওয়াশরুমে চলে গেল মেহেরিমা। হাজার হোক মাতৃয়া দেশে শিরোধার্য। কিছুক্ষণ পর ভেজা চুলে টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসলো মেহেরিমা। আপু, তোমাকে নার্ভাস লাগছে? ইস, আমি যদি ছেলে হতাম না, তা কি করতি? কেন? তোমাকে বিয়ে করে ফেলতাম। হি হি। চুপ কর ড্রামেবাজ। ওই, তুই এখানে কি করছিস? আমি কি করব? মামি তো বললো তুমি নাকি শাড়ি পরতে পারবে না, আমাকে পরিয়ে দিতে হবে, কিন্তু এখন তো দেখছি নিজেই বউ সেজে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছো। শ্বশুরবাড়ি মানে? কই কিছু না তো। বললেই হলো। একটু আগেই না তুই বললি। ও মা, বলেছে বুঝি? কি জানি কি বলতে কি বলে ফেলেছি। আচ্ছা আপু, আমি এখন যাই। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে? কিসের সারপ্রাইজ? সেটা তো বলা যাবে না। বল বলছি। লক্ষ্মী বোন আমার। উহু। বাজে মেয়ে একটা। পুরো কথাটা যখন বলবি না তাহলে অর্ধেকটা বললি কেন? কেন আবার? তোমাকে একটু টেনশন দেওয়ার জন্য। তবে রে, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি। এই সাইমা, যা পালিয়ে গেল বিচ্ছুটা। একবার খালি হাতে কাছে পাই, তারপর দেখাচ্ছি মজা। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে ঢুকতেই বড় রকমের একটা ধাক্কা খেয়ে মেহেরিমা। ঘর ভর্তি এত মানুষ, অথচ এসবের কিছুই টের পায়নি ও। স্ট্রেঞ্জ। বাইরে এত কিছু হচ্ছে, অথচ আমি টেরই পেলাম না। কিন্তু ইনারা কারা? কোনোদিন দেখেছি বলেও তো মনে হচ্ছে না। মেহেরিমার ভাবনায় ছেদ ঘটল মায়ের ডাকে। ওই তো মেহু চলে এসেছে। মেহু, এদিকে আয় তো মা। হ্যাঁ মা, বলো। পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে আমাদের একমাত্র মেয়ে মেহেরিমা। আমরা অবশ্য ওকে মেহু বলেই ডাকি। ড্রয়িং রুমে বসে থাকা গেস্টদের দিকে এগিয়ে যেতে চমকে উঠল মেহেরিমা। সবাই অপরিচিত, শুধু একজন বাদে, সেই অ্যালামনি র্যান্ডিটা। মেহু, মেহু। মায়ের ফিসফিসানি আর ইশারার ভাষাটা ঝট করে বুঝে ফেলতে সবার উদ্দেশ্যে সালাম দিল মেহেরিমা। আরে আপা, এত ব্যস্ত হচ্ছেন কেন? ওকে তো আমি আগেই দেখেছি, ভারী মিষ্টি মেয়ে। আমি তো সেদিনই ঠিক করে নিয়েছি ওকেই আমার বৌমা বানাবো। আজকে তো শুধু ফর্মালিটির জন্য। মহিলার কথায় চমকে উঠল মেহেরিমা। মায়ের দিকে তাকাতেই দেখলো মা ওর দিকেই চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। মেহেরিমা ইশারায় মাকে সাইডে যেতে বলল। আপনারা একটু বসুন, আমি ওদিকটা দেখি সব ঠিক আছে কিনা। মেহু, তুই আয়, আমাকে একটু হেল্প করবি। এসবের মানে কি মেহু? ওনাদের এভাবে বসিয়ে রেখে? এটা তো আমার বলা উচিত। বলা নেই কওয়া নেই। তোমরা এটা কিভাবে করতে পারলে? দেখ মেহু, তোর জন্য যেটা ভালো হবে আমরা সেটাই করব। ছেলেটা খুব ভালো, আর ওর ফ্যামিলিটাও। তোর বাবা সব খোঁজ খবর নিয়েছে। আমি এখন বিয়ে করতে পারবো না। আর কত বছর এই একই কথা শুনতে হবে শুনি? প্রথমে বললি লেখাপড়া শেষ করবি, তারপর বললি আগে চাকরি। এখন ভালো একটা চাকরি করছিস, তাহলে আবার অজুহাত কেন? কিন্তু মা। মা মেয়ের কথার মাঝে আয়াত সাহেবের আবির্ভাব হলো। কি হলো মেহুর মা, এত দেরি করছো কেন? ওনাদের এভাবে বসিয়ে রাখা তো ঠিক না। দেরি কি আর সাধে করছি? দেখো না তোমার মেয়ে কি বলছে, ও নাকি বিয়ে করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি বরং ওনাদের নাস্তার ব্যবস্থা করো, ওকে আমি বুঝিয়ে বলছি। ঠিক আছে, তোমার মেয়ে তুমি দেখো কি করবে। আমি বাবা তোমাদের বাপ বেটির মধ্যে আর নেই। মা চলে গেলেন। আয়াত সাহেব মেয়ের পাশে গিয়ে বসলেন, তারপর আলতোভাবে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন। দেখ মা, আমার বয়স হয়েছে, তার উপর পরপর এত বড় বড় দুটো সার্জারি। আর কতদিনই বা বাঁচবো?
আল্লাহ না করুক হুট করে যদি আমার কিছু একটা হয়ে যায়। বাবা, তোমাকে না কতবার বলেছি এসব কথা বলবে না? তবুও কেন বলো বলো তো? সত্যিটাকে অস্বীকার করলেই কি আর সত্যিটা মিথ্যে হয়ে যায় রে মা? আজ না হয় কাল সত্যিটা তো। আহ, বাবা, কন্যাদায়ের বোঝা নিয়ে আমি মরতে চাই না রে মা। তাই আমি চাই তুই বিয়েটাতে হ্যাঁ বলে দে। কিন্তু বাবা, আমাকে ভুল বুঝিস না মা। আমি আর কদিন, আমার সময় তো বলতে গেলে শেষই, কিন্তু তোর তো পুরো জীবনটাই পড়ে আছে। তাই আমি চাই আমার যাওয়ার পর তোর খেয়াল রাখার মতো কেউ একজন তো থাকুক। আয়াত সাহেবের কথার কোন জবাব দিতে পারল না মেহেরিমা। মাথায় নিচু করে চুপচাপ বসে থাকলো। ছেলেটা অনেক ভালো রে মা, তোর অনেক খেয়াল রাখবে, তাই বলছি তুই রাজি হয়ে যা। ভালোই ভালোই তোর বিয়েটা দিতে পারলে অন্তত আমি শান্তিতে মরতে তো পারবো। উফ, বাবা তোমাকে না বললাম। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। আমি বরং যাই। আমার কথাটা একটু ভেবে দেখিস মা। আমরা বাইরে অপেক্ষা করছি। তোর এই বুড়ো বাবাটাকে যদি বিন্দুমাত্র বিশ্বাস করিস তাহলে আশা করি। আয়াত সাহেব বেরিয়ে গেলেন। মেহেরিমা আকাশ পাতাল ভাবতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর এক সময় উঠে দাঁড়ালো। চোখের পানি মুছে মুখে কৃত্রিম একটা হাসি ফুটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিউ ইয়র্কে লোকাল টাইম প্রায় ভোর 4টা। ঢাকাগামী বিমানটা কিছুক্ষণ আগে উড়াল দিয়েছে। যাত্রীদের বেশিরভাগই ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। কেউ কেউ তো আবার এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। মুচকি এসে কাঁধের ব্যাগটা থেকে একটা ফাইল বের করে আনলো ইব্রার। এক মনে ওটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হারিয়ে গেল উদ্ভিদের মাঝে। ছোট্ট একটা রেলওয়ে স্টেশন। সচরাচর কোন ইন্টারসিটি ট্রেন থামে না এখানে, কিন্তু আজকে হঠাৎই এই ট্রেনটা থেমে গেছে, তাও আবার পুরো আধা ঘন্টারও বেশি সময় ধরে থেমে আছে। বিষয়টা আর কিছুই নয়, ট্রেনটা ক্রসিংয়ে পড়েছে। সামনে শুধু একটাই লাইন, তাই উল্টো দিক থেকে আসা ট্রেনটা ক্রস না হওয়া পর্যন্ত এটা আর এগোবে না। কিন্তু হঠাৎ বলা নেই কওয়া নেই একটা সাইরেন দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো। নিচে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ইব্রার কোন রকম ট্রেনে উঠে পড়লো। ঠিক তখনই, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনার হাতটা একটু বাড়াবেন প্লিজ। মাস দুয়েক আগে পন্ডিচেরি এক্সপ্রেসে দেখা মেয়েটাকে চিনতে এক মুহূর্ত সময় লাগলো না ইব্রারের। আরে আপনি, আপনি এখানে কি করছেন? ওসব পরে হবে, আগে আমাকে ট্রেনে তো তুলুন। মিস হয়ে যাবে তো। ও তাই তো। সরি সরি, এই যে আমার হাতটা ধরে উঠে আসুন কুইক। আর দেরি করলো না মেরিমা। ইব্রারের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে কোন রকম ট্রেনে উঠে পড়লো। আশ্চর্য, একটা মেয়ে হাত বাড়িয়ে ট্রেনের পিছু পিছু ছুটছে, অথচ হাত বাড়িয়ে দিতে সবার এত সমস্যা। আজব দেশ তো আমাদের, তার চেয়ে আশ্চর্য এদেশের মানুষ। থ্যাংক গড আপনি ছিলেন, না হলে যে কি হতো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ইব্রারের দিকে তাকালো মেহেরিমা। বাই দা ওয়ে, আপনি এখানে কি করছেন? নিশ্চয়ই বন্ধুদের সাথে এসেছেন, কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। তবে কি ফ্যামিলির সাথে? সে যার সাথে যায় না কেন, আমার কি? আচ্ছা কোথায় যাচ্ছেন? কোন আত্মীয়ের বাসায় নাকি এমনি ট্রাভেলিংয়ে? এই দেখুন সেই থেকে আমি একাই বক বক করে যাচ্ছি, আপনি তো কিছুই বলছেন না। এতক্ষণে কিছু বলার সুযোগ পেল ইব্রার। কি করব বলুন আপনি? এই 1 মিনিট, জাস্ট এ সেকেন্ড প্লিজ। নিজের ফোনে ঝটপট একটা সেলফি তুলে ফেলল মেহেরিমা। আসলে জানেন তো, এত কষ্টে ট্রেনটা ধরলাম, তাই মোমেন্টটাকে মিস করতে চাইছিলাম না। কষ্টার্জিত প্রাপ্তি। এবার বলুন কি যেন বলছিলেন? আপনি কিছু বলতে দিলে তো বলবো। এনিওয়ে আপনি কি একাই জার্নি করছেন নাকি? না মানে সাথে কাউকে দেখছি না তো তাই। আর বলবেন না, অনেক দিনের ইচ্ছে ছিল একা একা নিজের ইচ্ছে মতো দেশটা ঘুরে দেখবো। আসলে কি জানেন, রূপ ধরে কোথাও গেলে মজা তো করা যায়, কিন্তু প্রকৃতিটাকে ঠিক নিজের মতো করে এনজয় করা যায় না, তাই সুযোগ বুঝে একা একা বেরিয়ে পড়লাম। অবশ্য বাবা মা জানতে পারলে কিছুতেই আসতে দিত না, তাই একটু মিথ্যে বলতে হয়েছে। বলেছি বন্ধুদের সাথে যাচ্ছি। কি ঠিক করেছি না? উহুকারটা একদমই ঠিক করেনি। বাবা মাকে মিথ্যে বলাটা কখনোই উচিত না, সে যেই সিচুয়েশনে আসুক না কেন। আর তাছাড়া আপনি একা একটা মেয়ে এভাবে। কেন? একা বুঝিয়ে একটা মেয়ে ঘুরতে যেতে পারে না? প্রবলেমটা কি বলুন তো? আমি একা নাকি আমি একটা মেয়ে সেটা? এই যে দেখুন, আপনি যদি একা একা জার্নি করতেন তাতে কিন্তু কারো কোন প্রবলেম হতো না, অথচ আমি একা শুনেই কেমন নায়ক শিখাচ্ছেন। ওকে আই কুইট। আই এম সরি।
আচ্ছা, আপনি নিচে নেমেছিলেন কেন? আর একটু হলেই তো ট্রেনটা মিস হয়ে যাচ্ছিল। আর বলবেন না, আমার আসলে কপালটাই খারাপ। এই যে দেখুন, ট্রেনটা এতক্ষণ থেমে থাকলো, আর যেই আমি পানি কিনতে নিচে নামলাম আর অমনি বেটাকে ছেড়ে দিতে হলো। বলি, আর 2 মিনিট পরে চাইলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? শালার কপাল খারাপ হলে যা হয় আর কি, একেই বোধ হয় বলে কুফা কপাল। মেহেরিমার কান্ড দেখে আর না হেসে পারল না ইব্রার। শেষবারের দেখা মেয়েটার সাথে যেন কোনো মিল খুঁজে পাচ্ছে না। ওকে হাসতে দেখে মেহেরিমা রেগেমেগে আগুন। এই যে, আপনি হাসছেন কেন? আমি কি হাসির মতো কিছু বলেছি? আজীব লোক তো। আচ্ছা, আপনি কি সবসময়ই এমন বেশি কথা বলেন? লাস্ট টাইমও তো অনেক চুপচাপ ছিলেন। অবশ্য তখন আপনার যে কন্ডিশন ছিল তাতে। এবার যেন তেলে বেগুনে জ্বলে উঠল মেহেরিমা। কি কি বললেন আপনি? ও কিছু না, আমি আসলে হঠাৎই কিছু একটা দেখে থমকে গেল ইব্রার, তারপরে মেহেরিমার দিকে তাকিয়ে বলল, শাহরুখের চেন্নাই এক্সপ্রেস মুভিটা দেখেছেন? শাহরুখের চেন্নাই এক্সপ্রেস মুভিটা দেখেছেন? কি? ঠিক বুঝলাম না। না মানে ভাবলাম, চেন্নাই এক্সপ্রেসের দীপিকার মতো হয়তো আপনার পিছু পিছু আপনার গুন্ডামার্কা রিলেটিভরা। হোয়াট? আমার আবার রিলেটিভ আসবে কোথা থেকে, তাও আবার গুন্ডামার্কা? আমি তো একাই। আচ্ছা, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন বলুন তো? একবার পেছনে তাকান, তাহলেই আশা করি সবটা বুঝতে পারবেন। ওরা এখনো কম্পার্টমেন্টের দরজার সামনে দাঁড়িয়ে আছে। পেছনের কম্পার্টমেন্টের দিকে চোখ পড়তেই চমকে উঠল মেহেরিমা। সত্যি সত্যি গুন্ডামার্কা চেহারার কয়েকজন আর চোখে ওদের দিকেই তাকিয়ে আছে। এরা এখানে চলে এসেছে? আনবিলিভেবল। মানে, চিনেন নাকি এদেরকে? আবার বলবেন না সত্যি সত্যি চেন্নাই এক্সপ্রেসের মতো? আরে না না, তেমন কিছু না। আসলে আই থিঙ্ক এরা অনেকক্ষণ থেকেই আমাকে ফলো করছে। অবশ্য আমি পুরোপুরি শিওর না। রিয়েলি? ঠিক আছে, তাহলে চলুন। কোথায়? 100% শিওর হতে? কিন্তু কিভাবে? আচ্ছা, আপনার সিট কোন বগিতে যেন? না মানে পুরো জার্নিতে তো আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, তাই বলছিলাম আর কি। ক বগি? হোয়াট? এটা তো তার মানে আপনি উল্টো দিক থেকে ঠিক বগিতে উঠেছেন। আমার কি দোষ? ট্রেন তো ছেড়ে দিল। আমি তো চেষ্টা করেছিলাম আর একটু সামনে উঠতে, কিন্তু কেউ হাতই বাড়ালো না। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। কিন্তু আমি ভাবছি, এই ভিড় ঠেলে পুরো ট্রেন ক্রস করে নিজের সিটে যাবেন কিভাবে? কিন্তু যেতে তো হবেই। আচ্ছা, এক কাজ করুন, এই নিন টিকিট। আপনি বরং আমার সিটে গিয়ে বসুন, আমি আপনারটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, বাট 1 মিনিট। হঠাৎ নিজের ফোনটা হাতে নিয়ে ঝটপট কয়েকটা সেলফি তুলল মেহেরিমা। একটু অবাক হয়ে জানতে চাইল ইব্রার, এটা কি হলো? ও এটা ওয়েট দেখাচ্ছি, এই যে দেখুন। ফোনটা ইব্রারের দিকে বাড়িয়ে ধরল মেহেরিমা। পেছনের সেই ছেলেগুলোর সাথে তোলা সেলফিটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেছে মেয়েটা। ক্যাপশনে লেখা, মি এন্ড মাই স্ট্রাগলস। একটু শব্দ করেই হেসে ফেলল ইব্রার। চোখ জড়ো করে ওর দিকে তাকালো মেহেরিমা। হাসছেন কেন? এখানে হাসির কি দেখলেন? ও কিছু না। এখন যান আমার সিটে গিয়ে বসুন। কিন্তু আমার লাগেজ? চিন্তা করবেন না, নামবো তো একই স্টেশনে। নামার আগেই আপনার লাগেজ এখানে পৌঁছে যাবে। আপনি শুধু কয়টা লাগেজ আর কোন কালার বলে দিলেই হবে। ওই তো ডার্ক ব্লু কালারের ছোট্ট একটা ট্রাভেল ব্যাগ, আর কিছু না। ঠিক আছে তাহলে, বাই, পরে দেখা হবে। মেহেরিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইব্রা চলে গেল। কিছুক্ষণ পর কানে হেডফোন গুঁজে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে মেহেরিমা। প্রকৃতি দেখায় এতটা মগ্ন যে ইব্রার যে কখন এসে পাশে বসেছে খেয়ালই করেনি। হ্যালো। এই যে ম্যাডাম, শুনতে পাচ্ছেন? এবারে হুঁশ ফিরল মেহেরিমার। আরে আপনি কখন এলেন? তাও বেশ অনেকক্ষণ হয়ে গেল। আচ্ছা দেখুন তো, এই লাগেজটা আপনার কিনা? আরে, আপনি দেখছি সত্যি সত্যি এটা নিয়ে এসেছেন। ভাবলাম সফর সঙ্গী যখন হয়ে গেছি তখন। কিন্তু চিনলেন কিভাবে? চেইনের সাথে লাগানো টেডি বিয়ারটা দেখে। ও আচ্ছা, আপনি কি এখানেই বসবেন? কিন্তু এই সিটে তো। হুম, আমি ম্যাজিক জানি কিনা, তাই এখন থেকে এই সিটটা আমার।
ফাজলামি রাখুন আর ঠিক করে বলুন কাহিনী কি? কাহিনী আর কিছুই না। এই সিটের ভাইয়াটাকে বললাম আমরা কাপল, বাট আনফরচুনেটলি সিটটা কেটে গেছে, ব্যাস এক্সচেঞ্জ করতে রাজি হয়ে গেল। হোয়াট? কাপল? ইউ মিন টু সে আই এম ইউর গার্লফ্রেন্ড? আপনি সত্যিই বলেছেন? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। এই আর এমন কি, লাস্ট টাইমও তো আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গিয়েছিলাম, রিমেম্বার? হ্যাঁ, কিন্তু তখন তো সিচুয়েশনটাই এমন। এখনকার সিচুয়েশনও কিন্তু ফেলে না। মানে? ওই যে আপনার চেন্নাই এক্সপ্রেস গ্যাংটা, ওরা কিন্তু সিরিয়াসলি আপনার পিছু নিয়েছে। রিয়েলি? কিন্তু কেন? আর আপনি জানলেন কিভাবে? পাশ দিয়ে যাওয়ার সময় শুনেছি, ওরা মেবি আপনাকে কারোর সাথে কথা বলতে শুনেছে। আপনি যে একা একা ট্যুর প্ল্যানিং করে বেরিয়েছেন, ওরা সবটা জানে, আর কেন সেটা আশা করি এর বলে দেওয়া লাগবে না। কি সর্বনাশ! এখন তাহলে উপায়? আমার একটা প্রপোজাল আছে। লাস্ট টাইমের মতো এবারেও আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাই, কি বলেন? ইব্রারের প্রস্তাবে একটু অবাকই হলো মেহেরিমা, কিন্তু তার থেকেও বেশি ইতস্তত বোধ করছে ওর এমন নির্বিকারভাবে কথাটা বলায়। এই নিন ধরুন, কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ থেকে ডিরেক্ট নিয়ে এসেছি। খান, মাথাটা ঠান্ডা হবে। কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে ইব্রার ওর ঠান্ডায় মুখ লাগিয়ে দিব্যি খেতে লাগলো। মেহেরিমার কোন হেলদোল না দেখে আবারও তাগাদা দিল। কি হলো নিন? ভয় পাবেন না। আমি কিন্তু অজ্ঞান প্রার্থী বা মলম প্রার্থীর কেউ নই, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। এবারে রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়ল মেহেরিমা। ইব্রারের হাত থেকে ক্যান্ডা নিয়ে দগ দগ করে খেতে লাগলো। আরে বাবা, আস্তে খান, ভীষণ লেগে যাবে তো। এই যে শুনুন, আমি কিন্তু আপনার প্রস্তাবে এখনো হ্যাঁ বলিনি। কোন প্রস্তাব? ওটা তো আমি সেই কখন ভুলে গেছি। আমি তো জাস্ট একজন আদর্শ সহযাত্রীর দায়িত্ব পালন করছি, আর কিছু না। রিয়েলি? আর ইউ শিওর? অফকোর্স। চিপস খাবেন? আমার কাছে কিন্তু চিপসের প্যাকেটও আছে, একদম ব্র্যান্ড নিউ। এবারে মুচকি হাসলো মেহেরিমা। ঠিক আছে দিন, দেখি আপনার ব্র্যান্ড নিউ চিপসটা কেমন খেতে। মৃদু হেসে চিপসের প্যাকেটটা মেহেরিমার দিকে এগিয়ে দিল ইব্রার। সূর্যের মামা মধ্য গগন থেকে ঈষৎ সরে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম মধ্য দুপুর। ট্রেনের বেশিরভাগ যাত্রী গভীর ঘুমে। ইব্রার সিডনি শেলডনের রিটার্ন অফ সি বইটাতে মুখ ডুবিয়ে বসে আছে। ঠিক তখনই ছোটখাটো একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। তাড়াতাড়ি করুন, আমাদের নামতে হবে। হঠাৎ কথাটা শুনে একটু অবাকই হলো ইব্রার। নামতে হবে মানে? আমাদের ডেস্টিনেশন আসতে তো এখনো 4-5 ঘন্টা, আর ট্রেনটাই বা এখানে থামলো কেন? এখানে তো কোন স্টেশনও নেই। কারণ ট্রেনটার চেইন টানা হয়েছে আর কাজটা করেছি আমি। হোয়াট? তাহলে তো আপনার জরিমানা। সেই জন্যই তো বলছি তাড়াতাড়ি চলুন, ওই যে ডিটি আসছে। আপনার যদি জরিমানা গোনার এত ইচ্ছা থাকে তাহলে আপনি থাকেন, আমি বাবা পালাই। ব্যাগটা দরজা দিয়ে বাইরে ফেলে দিয়েই এক লাফে নেমে পড়লো মেহেরিমা। ইব্রারও আর দেরি না করে ওর পিছু পিছু ছুটতে লাগলো। ডিটি আর গার্ডরা কিছুগুলো দেখে তাড়া করলো, তারপর একসময় হাল ছেড়ে দিয়ে ফিরে গেল। কিছুক্ষণ পর ফাঁকা একটা মাঠের পাশে দাঁড়িয়ে আছে ওরা দুজন। ইব্রার বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এটা কি ছিল? এখন কি বলবেন এসবের মানেটা কি? এই যে ম্যাডাম। কি আবার? অনেকদিনের ইচ্ছে ছিল অ্যাডভেঞ্চার টাইপের কিছু করার, তাই? অ্যাডভেঞ্চার? হা হা হা। আর ইউ কিডিং মি? কেন? আপনার কি ধারণা অ্যাডভেঞ্চার শুধু ছেলেরাই পারে, মেয়েরা না? আমি আবার এসব কখন বললাম? বলেননি, কিন্তু ইনডিরেক্টলি বুঝিয়ে তো দিয়েছেন। যাব বাবা, এসব আবার কখন বললাম? আচ্ছা, ওসব বাদ দিন। এখন বলুন তো কি করা যায়? মানে? পুরো কাণ্ডটা তো আপনিই করলেন, আর এখন আমি বলবো কি করবেন? কেন? লাস্ট বারের মতো হাজব্যান্ড ওয়াইফ হতে চাইলেন না? তো এখন হাজব্যান্ডের দায়িত্ব পালন করুন। বিশাল রকমের একটা ধাক্কা খেয়ে ইব্রার হুট করে যে এমন কিছু শুনবে আশা করেনি। বিষম লেগে বেচারার একেবারে দফা রফা অবস্থা। ধরুন, পানি খান, সব ঠিক হয়ে যাবে। মেহেরিমার বাড়িয়ে দেওয়া পানিটা এক নিঃশ্বাসে শেষ করে দিল ইব্রার। ওর অবস্থা দেখে মেহেরিমা হাসতে হাসতেই বলল, এইটুকুতেই এই অবস্থা? এমন ভাব করছেন যেন ভয়ঙ্কর কিছু শুনে ফেলেছেন।
আপনার কি মনে হয় এটা কি কোন অংশে কম ছিল? হিরিহি আগে যদি জানতাম আপনার এমন কই মাছের প্রাণ তাহলে হয়তো। কি বললেন? কি বললেন আপনি? আমার কই মাছের প্রাণ? তা নয়তো কি? এইটুকুতেই যার এমন বেহাল অবস্থা থেকে আর কি বা বলা যায়? এইটুকু ব্যাপার তাই না? ঠিক আছে, আমি তো এই কয়েকদিন হাজবেন্ডের দায়িত্ব পালন করবো, কিন্তু ওয়াইফের দায়িত্বটা কি সেটা আপনার জানা আছে তো? এবারে যেন একটু চুপসে গেল মেহেরিমা, ইব্রারের দিকে ভয় ভয় দেখালো। ইব্রারের মুখে তখন দুষ্টুমির হাসি। ভয় পাবেন না, উইয়ার্ড কোনো কিছু করবো না। I know we are just acting like husband and wife, it is not real. ফাজলামি হচ্ছে আমার সাথে? আপনাকে তো আমি। এই না না, সরি, সরি, আমি তো জাস্ট এমনি। ওকে, ক্ল্যাম ডাউন এন্ড লেট আস প্যাচ আপ। ঠিক আছে, ঠিক আছে, এমনিতেও আপনাকে ছাড়া তো আমার এই অ্যাডভেঞ্চার কমপ্লিটই হবে না। বাই দা ওয়ে, এভাবে হুটহাট ট্রেন থেকে নেমে যাওয়ার মানে কি তাও আবার এমন একটা জায়গায়? আরে ওটাই তো আসলে অ্যাডভেঞ্চার, শহর থেকে দূরে টোটালি আননোন একটা জায়গার সাথে আপনি একজন কমপ্লিট স্ট্রেঞ্জার। ইভেন্ট ইউ থিঙ্ক ইটস কোয়াইট ইন্টারেস্টিং? বুঝলাম। কি বুঝলেন? এই যে আমার কপালে দুঃখ আছে, পুরো একটা পাগলের পাল্লায় পড়েছি। ইব্রারের বিড়বিড় করে বলা কথাটা মেহেরিমার কান পর্যন্ত পৌঁছল না, কারণ ততক্ষণে তিনি চোখ মুখ বাঁকিয়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন। অদ্ভুত মেয়ে তো, এমন পরিস্থিতিতে এমন হাস্যকর প্রজেক্টে সেলফি তোলে। আরে, আপনি ওখানে কি করছেন? এদিকে আসুন, একসাথে সেলফি তুলব তো। আপনি তুলছেন তুলুন না, আমাকে আবার এসবের মধ্যে টানছেন কেন? কারণ আছে, দেখি সোজা হয়ে দাঁড়ান তো। ইব্রারের উত্তরের অপেক্ষা না করেই ঝটপট ওর কয়েকটা ছবি তুলে ফেলল মেহেরিমা। সেফটির জন্য তুললাম। সেফটি মানে? ফোনটা ইব্রারের দিকে বাড়িয়ে ধরল মেহেরিমা। ছবিটার ক্যাপশন দেখে চোখ কপালে উঠে গেল ইব্রারের। মিস্টিরিয়াস ম্যান। আমার কিছু হয়ে গেলে এই লোকটাকে কিন্তু ছাড়বি না। এ এসবের মানে কি? কিছুই না, জাস্ট সেফটির জন্য। আচ্ছা, এখন এক কাজ করুন, এই যে এখানে দাঁড়ান আর আমি যা বলতে বলছি বলুন। মানে? আর কি বা বলতে হবে? অগ্রিম স্বীকারোক্তি। আপনি নিজ মুখে স্বীকার করবেন যে নেক্সট দুদিন আমরা একসাথেই থাকবো আর আমার কোন ক্ষতি হলে তার পুরো দায়ভার আপনার? হোয়াট? মামা বাড়ির আবদার, আমি কেন খামোখা এসব বলতে যাব? কারণ আপনি আমার সাথেই যাচ্ছেন। ইম্পসিবল, আমি এসবের মধ্যে নেই। আপনার যেখানে ইচ্ছে আপনি যান, আমি বরং নিজের রাস্তা মাপি। বললেই হলো। দেখুন, ভালোই ভালোই যা বলতে বলছি বলে দিন। অবশ্য আপনি না বললেও কোন লাভ হবে না, কারণ অলরেডি আমি আপনার ছবি বেশ কয়েকজনকে পাঠিয়ে দিয়েছি। সোজা কিছুই হোক দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। ইয়া খোদা, এ কোন পাগলের পাল্লায় পড়লাম? এত দেখছি গ্রাম্য ভাষায় ডেকে বলে আসতে হয়েছে ধরা পাগল। কিছু বললেন? কই না তো। কই কি বলতে হবে বলুন, এমনিতে না বলে তো আর কোন উপায় নেই। মেহেরিমার কথা মতো ইব্রারকে সব বলতে হলো, আর মেহেরিমা সেসব ভিডিও রেকর্ড করে কয়েকজনকে পাঠিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইব্রার চরম বিরক্তি নিয়ে বলল, শেষ? আর কিছু করতে হবে? জাস্ট একটা সেলফি, ব্যাস। এটা নিশ্চয়ই এভিডেন্সের জন্য? মেহেরিমা দাঁত বের করে সম্মতিসূচক হাসি দিল। ঠিক আছে, ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন। ঝটপট ইব্রারের সাথে কয়েকটা সেলফি তুলে ফোনটা ওর দিকে বাড়িয়ে ধরল মেহেরিমা। ওয়াও, আপনার ফটো ফেসে এতটা ভালো এক্সপেক্ট করিনি কিন্তু। দেখুন দেখুন কত সুন্দর এসেছে ছবিটা। এটারও ক্যাপশন দেখে বিমরি খেয়ে গেল ইব্রার মেয়ে নাকি নাভা। আনমনি একটু হাসলো ইব্রার, তারপর মনে মনে বলল, অ্যামেজিং, অ্যাজ এক্সপেক্টেড এই মেয়ে 100% পাগল আর সেলফি ফ্রিক। বেটা ইব্রার আবু তো গেয়া। এই যে। হ্যালো। কি এত ভাবছেন বলুন তো? কিছু না। আর কোন এভিডেন্স লাগবে আপনার? আমার ভোটার আইডি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এসব? উভয়ের কিছু লাগবে না, আপাতত এতেই চলবে। যাক বাবা, বাঁচা গেছে। এখন সব ভালোই ভালোই মিটে গেলেই হয়। এত কেন ভাবছেন? দুটো দিনই তো ব্যাপার। আর তাছাড়া আমি কি বাঘ নাকি ভাল্লুক?
বাঘ ভাল্লুক হলে তো পালিয়ে বাঁচতে পারতাম, আপনি তো তার থেকে ডেঞ্জারাস। আমাকে কি এতটাই বোকা পেয়েছেন যে অচেনা অজানা কারোর সাথে হুট করে এভাবে? সেই জন্যই তো সব ব্যবস্থা করে রাখলাম। এতই যখন বুঝেন তাহলে আমার সাথে আসতে গেলেন কেন? ওই যে বললাম, লাইফে অন্তত একটাবার খুব অ্যাডভেঞ্চারাস একটা জার্নি করার ইচ্ছে ছিল, আর আনমন একটা ছেলের সাথে একা একা সার্ভাইভ করার স্ট্রাগলের চেয়ে এক্সাইটিং অ্যাডভেঞ্চার আর কি কিছু হতে পারে? ইউ নো হোয়াট, ইউ আর টোটালি ক্রেজি। আই নো, সবাই তাই বলে। বুঝেছি, আপনাকে কিছু বলে কোন লাভ নেই। কোন দুঃখে যে আপনার সাথে হাজব্যান্ড ওয়াইফের ফাজলামিটা করতে গেলাম। করে যখন ফেলেছেনই তখন আর আফসোস করে কি লাভ? আচ্ছা, আপনি কি আসলেই এমন? আই মিন লাস্ট টাইম ট্রেনে তো। অবশ্য তখন আপনার সিচুয়েশনটা যা ছিল তাতে। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দিন, আর এখন চলুন কোথায় যাবেন? কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে এসেছে ওরা। এখন দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে, তাই রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। এতক্ষণ দুজনেই চুপচাপ হাঁটতেছিল। নীরবতা ভাঙল মেহেরিমা। প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনার লাগেনি? লাগে আবার নি। পেটের ভেতর রীতিমতো ইঁদুর বাদুর ম্যারাথন দৌড় শুরু করে দিয়েছে। তাহলে আর দেরি করছেন কেন? চলুন খেয়ে আসি। এখানে? কিন্তু আশেপাশে তো কোন খাবারের দোকান বা হোটেল কিছুই চোখে পড়ছে না। দোকান না থাকলে বুঝি খাওয়া যায় না? মানে? ঠিক বুঝলাম না। ওদিকে দেখুন, তাহলেই বুঝবেন। মেহেরিমার দেখানো পথে তাকাতে ইব্রারের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আরে ওটা তো একটা বিয়ে বাড়ি মনে হচ্ছে। এক মিনিট, আপনি কি ঠিক ধরেছেন? দাওয়াত খেতে লাগে ভালো গেটআপ আর অ্যাটিটিউড, আর ও দুটোই আমাদের আছে। সো তাই বলে বিন বুলাই মেহমান? ইটস নট রাইট। আপনার যদি এতই খারাপ লাগে তাহলে না হয় আমরা বিলটা দিয়ে আসবো। এবার তো চলুন প্লিজ। এক্সকিউজ মি স্যার। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? অচেনা একটা কণ্ঠস্বরে হঠাৎই সম্বিত ফিরে এলো বর্তমানে। বাচ্চা বাচ্চা চেহারার এয়ার হোস্টেসটাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে একটু বিব্রত বোধ করতে লাগলো। হাতে ধরে রাখা পাইলটা দ্রুত পকেটে ঢুকিয়ে মুচকি এসে বলল, আপনি কি কিছু বলছিলেন? ইব্রারের কথায় মেয়েটা মনে হলো অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। আমতা আমতা করে বলল, মানে স্যার, আমরা আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অলরেডি ল্যান্ড করে ফেলেছি। এবারে আশেপাশে একবার চোখ বুলালো ইব্রার, পুরো ফাঁকা। ঝটপট উঠে দাঁড়ালো। মেহেরিমা, আমি আসছি। অ্যাটলিস্ট একটাবার তোমাকে খুঁজে বের করতে চোখ চোখ রেখে বলতে ভালোবাসি। ইব্রারের বিড়বিড় করে বলা কথাগুলোর কিছুই বুঝলো না মেয়েটা। এক্সকিউজ মি স্যার, আপনি কি কিছু বললেন? ইব্রার মুচকি হেসে বলল, তেমন কিছু না। গুড বাই প্রিটি লেডি, আবার দেখা হবে। ইব্রার চলে গেল। এয়ার হোস্টেস মেয়েটা অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকলো। হলুদ শাড়ি, গাদা আর জারবেরা ফুলের গহনা, হাতার মুখে কাঁচা হলুদ আর চন্দনের পেস্ট। মেহেরিমার মায়াবী অথচ নিতান্ত সাধারণ মুখটা আজ যেন অসাধারণ হয়ে উঠেছে। আমি তো ভাবলাম এতক্ষণে ম্যাডাম কেঁদে কেঁদে সমুদ্র বানিয়ে ফেলেছে, কিন্তু এত দেখি উল্টো কাহিনী। পুরোদস্তুর নতুন বউ সেজে বসে আছে। তিথির কথা শুনে ঘুরে দাঁড়ালো। ঠোঁটে শুকনো হাসি ফুটিয়ে বলল, ও তুই কেমন আছিস? কখন এলি? আমার কথা ছাড়, আগে তোর কাহিনী কি বলতো? এই তো সেদিনই বললি তো সে মেয়ে ডিপেন্ডেবলের জন্য ওয়েট করবি, তাহলে এসব। তখন তো তুই বললি সব ভুলে বাবা মার কথা মেনে নিতে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার কথাতে যে তুই সব মেনে নিয়েছিস সেটা অন্তত আমাকে বিশ্বাস করতে বলিস না। ছাড় না ওসব কথা। এক কাজ কর, আমার টিকিটটা ঠিক করে দে তো, বারবার শুধু সরে যাচ্ছে। সত্যি করে বলতো, বিয়েতে তুই রাজি কেন হলি? কেন আবার? ছেলে ভালো, দেখতে সুদর্শন, ওয়েল স্টাবলিশড ক্যারিয়ার, প্রেস্টিজিয়াস ফ্যামিলি, আর কি চাই? বাবা মা দুজনেরই খুব পছন্দ, সবাই খুব খুশি। আর তুই? তুই হ্যাপি তো? প্রশ্নটার কোন উত্তর দিল না মেহেরিমা। একা একাই টিকিটটা ঠিক করার চেষ্টা করতে লাগলো। তোর নীরবতায় বলে দিচ্ছে তুই মন থেকে রাজি না। আজকে না আমার খুব আফসোস হচ্ছে। কেন বলতো? তোর আবার কিসের আফসোস? সেদিন তোকে যা বলেছিলাম তার জন্য। পুরো 5-6 বছর একটা মানুষের জন্য অপেক্ষা করলি, তারপর হঠাৎ করে এর একজনকে বিয়ে। আই থিঙ্ক ইউ উইল রিগ্রেট ফর ইউর ডিসিশন লেটার।
প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য এইটুকু রিগ্রেট না হয় করলামই। আর তোর সেই কানেকশন থিওরি, ওটা আর বিশ্বাস করিস না? হ্যাঁ, করি তো। আর আমার বিশ্বাস ওনার সাথে আমার একটা কানেকশন তো আছে, আর সেটাই আমাদের দুজনকে আবারও মিলিয়ে দেবে। আর যদি তা না হয়, যদি শাহরিয়ার ভাইয়ের সাথে তোর এই বিয়েটা হয়ে যায়, তাহলে জানবো আমাদের কোন কানেকশন কোনোদিনই ছিল না, সবটাই জাস্ট কোইন্সিডেন্স। আমি বোকার মতো। বোকামি তো তুই এখন করছিস, নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করতে যাচ্ছিস। আর বেশ কিছু একটা অঘটন ঘটুক আর তোর এই বিয়েটা ভেঙে যাক। তিথি, আমি আবারও বলছি, আর একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখ। আমি চাই না একটা ভুল সিদ্ধান্তের জন্য তোকে সারা জীবন পস্তাতে হয়। তিথি রেগেমেগে বেরিয়ে গেল। ধপ করে বিছানায় বসে পড়ল মেহেরিমা। বালিশের পাশ থেকে একটা পায়েল বের করে আনলো, ডুব দিল তিতের গহীন তলে। ইব্রারের সাথে মেহেরিমা ছিল মাত্র দুদিন, আর ওই দুটো দিনই ছিল ওর জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। বিন বুলাই বাড়াতে হয়ে একটা বিয়ে বাড়িতে দাওয়াতে চলে যাওয়া, আর একটু পরেই বুঝতে পারা ওটা আসলে বিয়ে বাড়ি ছিল না, কমপ্লিটলি ডিফারেন্ট একটা প্রোগ্রাম ছিল। ধরা পড়ার ভয়ে পুরো মিল্খা সিংহ দৌড়। তবে সবচেয়ে মজার ছিল দ্বিতীয় দিনটা। সেদিন ওই বিয়ে বাড়ি ইনসিডেন্টের পর কিছু এগুতেই একটা লোকাল যাত্রা দলের সাথে পরিচয় হয়ে গেল। ওদের নাকি দুজন আর্টিস্ট শট। ব্যাস, এই সুযোগে ওরাও যোগ দিয়ে দিল ওদের সাথে। সেদিনের মতো মাথা গোজার ঠাঁই মিলল, আর সেই সাথে নতুন অভিজ্ঞতা, এই ভাসমান জনগোষ্ঠীর সাথে রাত কাটানো আর তাদের জীবনযাত্রা সম্পর্কে জানা। প্রথম দিন ঠিকঠাক গেলেও গোলমালটা বাঁধল দ্বিতীয় দিন। গ্রাম্য একটা মেলা, প্রচুর জনসমাগম। এখানেই বিশাল এক তাঁবুর ভিতরে হওয়ার কথা ছিল সিরাজউদ্দৌলা যাত্রাপালা, কিন্তু দলের নতুন দুজন সদস্য ইব্রার আর মেহেরিমার কল্যাণে শেষমেশ সেটা হয়ে গেল সিরাজ ভার। এরপর আর কি? দর্শক আনন্দে হাততালি দিলেও সতীর্থদের হাতে ধোলাই খাওয়ার ভয়ে প্রাণ নিয়ে পালিয়ে এসে এত জায়গা থাকতে শেষে গেছে ডালে রাত কাটানো, যাকে বলে কমপ্লিট অ্যাডভেঞ্চার। পরদিন সকালে ওই বিশাল আম্বাস থেকে নেমে কিছু যেতেই বাস স্ট্যান্ডে দেখা মিলল। দুজনে উঠে পড়ল। ওদের অ্যাডভেঞ্চারাস জার্নির এটা ছিল শেষ। ঘন্টা দুই পর আন্তঃজেলা বাস ডিপোর ওয়েটিং রুমে বসে আছে ওরা দুজন, কারো মুখেই কোন কথা নেই। নীরবতা ভাঙল মেহেরিমা। আই থিঙ্ক আমার বাস এসে গেছে সো। ও হ্যাঁ, ঠিক আছে তাহলে। আপনার তো এখনো ঘন্টা খানিক দেরি, তাই না? হুম। আচ্ছা তাহলে। মেহেরিমা উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়াতেই বাধা দিল ইব্রার। শুনুন। জি। একটা ফ্রি পরামর্শ দিচ্ছি, নেক্সট টাইম অচেনা কারোর সাথে এমন পাগলামি করতে যাবেন না। আসলে দিনকাল তো খারাপ, এত সহজে কোন ছেলেকে বিশ্বাস করে বসবেন না। ইব্রারের কথায় মুচকি হাসল মেহেরিমা। আপনি আমাকে যতটা বোকা ভাবেন আমি কিন্তু অতটাও বোকা না। মানে? মানে আপনি বললেই হয়তো কোনো কিছু না বলেই রিস্কটা নিয়েছিলাম, অন্য কেউ হলে অন্তত 10 বার ভেবে দেখতাম। আসলে লাস্ট দুবারের অভিজ্ঞতা থেকে আপনাকে ক্যালকুলেট করেছিলাম কিনা। কিন্তু আগের দুবার আর এবারের ব্যাপার তো এক না। সেই জন্যই তো কাজটা করলাম। আসলে এটুকু রিস্ক না নিলে কি আর অ্যাডভেঞ্চার হয়? আপনার সাথে কথা পারা আমার পক্ষে অন্তত সম্ভব না। বাই দা ওয়ে, ডোন্ট ইউ থিঙ্ক এখন কি আমাদের পরিচিত হওয়া দরকার? আই মিন, আমরা তো কেউ কারো নামও জানি না। আচ্ছা, আপনি ডেস্টিনিতে বিশ্বাস করেন? ডেস্টিনি সাউন্ডস গুড, বাট ফানি। আর এর সাথে ডেস্টিনির কি সম্পর্ক? আমি কিন্তু ডেস্টিনিতে বিশ্বাস করি। তো ঠিক কি বোঝাতে চাইছেন, ক্লিয়ারলি বলবেন? 3 সংখ্যা আমার জন্য প্রচন্ড লাকি, তাই আমি যা কিছুই করি 3 বার করে করার চেষ্টা করি। তো আগের দুবারই শেষ পর্যন্ত আমরা স্ট্রেঞ্জার ছিলাম, তাই এবারে না হয়। দ্যাট ইজ টোটালি বুলশিট। ডেস্টিনি যদি চায় তাহলে আবার আমাদের দেখা হবে, এর তখনই না হয় পরিচয় পর্বটা সারা যাবে। আপনার মনে হয় আমাদের আবার দেখা হবে? শুধু মনেই হয় না, বিশ্বাসও করি। হোয়াট দা? যা করি এটা আপনার জন্য অ্যাজ এ ফেয়ারওয়েল গিফট। মেলায় এটাই তো দেখছিলেন, তাই না? প্যাকেটটা খুলতেই মন ভালো হয়ে গেল মেহেরিমার। সেই ছোট থেকেই একটা জিনিসেই দুর্বলতা ওর, পায়েল। দেখলেই কিনতে ইচ্ছে করে। কাল মেলাতে তাই এটার উপরই চোখ আটকে গিয়েছিল। ভেবেছিল আসার সময় নেবে, কিন্তু যেই পরিস্থিতিতে ওখান থেকে পালাতে হলো তাতে আর সেই সুযোগ হলো কই। কি পছন্দ হয়েছে? খুব, কিন্তু একটা কেন? কারণ আরেকটা আমার কাছে,
যদি ডেস্টিনি সময় হয় আমাদের আবার দেখা হবে, তখনই না হয় নিজ হাতে পড়িয়ে দিব। আমার কথা আমাকেই ফিরিয়ে দিলেন। কি করব বলুন, মাঝে মাঝে অনুকরণ করা ভালো। তখনই গাড়ির হর্ন বাজলো, বাসটা এখনই ছেড়ে দেবে। আপনার বোধ হয় বাসে উঠে পড়া উচিত, এক্ষুনি ছেড়ে দেবে। আচ্ছা তাহলে এখন ভালো থাকবেন, বিদায়। হঠাৎ দরজায় কে নক করলো আর তার সাথে মায়ের কণ্ঠে সম্মিত ফিরল মেহেরিমার। মেহু, কি রে মা, আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছে তো। হ্যাঁ মা, আসি। মনে হয় এটার আর জোড়া হওয়া হলো না, আর আপনার সাথে আমার দেখাটাও। হাতের পায়েলটা একটা বক্সে ঢুকিয়ে রাখলো মেহেরিমা, তারপর সোজা দরজার দিকে এগিয়ে গেল। পাশাপাশি একই রকমের বেশ কয়েকটা চারতলা বাড়ি, এর মধ্যে কোনটা আকাশের ঠিক বুঝতে পারছে না এবার। দীর্ঘ 4 বছর পর দেশে ফিরেছে, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, তাই বুঝতে না পারাটাই স্বাভাবিক। ফোনটা বাজছে, আকাশে ফোন দিয়েছে। কত নম্বর বাড়ি বললি? 28। না না, দেরি হবে কেন? এই তো চলেই এসেছি। কথা বলতে বলতেই বাড়ির ভেতরে ঢুকে পড়ল ইব্রার। দেখে তো মনে হচ্ছে এখানে কোন অনুষ্ঠান হচ্ছে। এই আকাশ তোদের বাড়িতে কি কারো বিয়ে টিয়ে হচ্ছে নাকি রে? বিয়ে? কই না তো। তুই কত নম্বর বাড়িতে ঢুকেছিস বলতো? তুই তো বললি 28। এই 1 মিনিট, আই থিঙ্ক আমি ভুল বাড়িতে ঢুকে পড়েছি। 28 ভেবে 24 নম্বর বাড়িতে। শালা তুই পারিসও বটে, তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমিও আসি। আকাশ ফোন কেটে দিল। ইব্রার বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু একটু পরেই থমকে দাঁড়ালো। মেহরিমা বেড শাহরিয়ার, মেহেরিমার হলুদ সন্ধ্যা। ককশিটের উপর লেখাগুলো চোখে পড়তেই অজানা আশঙ্কায় শিউরে উঠল ইব্রারের পুরো শরীরে, তারপর এই যে দেখলো তাতে পুরো জমে বরফ হয়ে গেল। সিঁড়ি দিয়ে যে নেমে আসছে তাকে মানুষ না বলে বলা যায় একটা হলুদ পরী, কিন্তু এই পরীটাকে চিনতে এক মুহূর্ত সময় লাগলো না ইব্রারের। মেহেরিমা। ইব্রারের অস্ফুট কণ্ঠটা কিভাবে যেন মেহেরিমার কান পর্যন্ত পৌঁছে গেল। এতদিন পর মানুষটাকে দেখে থমকে দাঁড়ালো। ঠিক পাশেই ছিল তিথি। ওকে হঠাৎ থেমে যেতে দেখেই বুঝলো কোন গোলমাল আছে। কি রে, থেমে গেলি যে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে ভূত দেখেছিস। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না বলবি তো? সত্যি সত্যিই দেখা হয়ে গেল, তাও আবার এমন একটা সময়ে। কিন্তু কেন? এখন আমি কি করব? কি রে, কি এত বিড়বিড় করছিস? আরে বাবা, কি হয়েছে বলবি তো? মেহেরিমার দৃষ্টিকে অনুসরণ করতে এই ব্যাপারটা একটু আটকারে ফেলল তিথি। মেহু, তোকে আর আসতে হবে না। তুই বরং নিজের রুমে যা, আমি একটু আসি। কিন্তু কেন? মা তো আমাকে নিচে যেতে বলল। ও একটু পড়ে গেলে কিছু হবে না। যা বলছি তাই কর, তোর ভালোর জন্যই বলছি। ফিসফিস করে কথাটা বলেই নিচে নেমে এলো তিথি। ইব্রারের দিকে একবার তাকিয়ে মেহেরিমাও ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। এক্সকিউজ মি। হঠাৎ মেয়েলি কণ্ঠটা কানে আসতেই হুঁশ ফিরল ইব্রারের। জি। আমাকে বলছেন? হাই, আমি তিথি, মেহেরিমার বেস্ট ফ্রেন্ড। মেহেরিমাকে নিশ্চয়ই চিনেন। মেহেরিমার বেডরুম। ইব্রার আর মেহেরিমা মুখোমুখি দাঁড়িয়ে, কারো মুখেই কোন কথা নেই। বেশিক্ষণ সময় দিতে পারবো না, কিন্তু ভেজালটা তাড়াতাড়ি মিটিয়ে নিন। আমি বাইরেই আছি, কোন দরকার হলে বলবেন। কথাগুলো বলেই তিথি বেরিয়ে গেল। নীরবতা ভাঙল ইব্রার। মেহেরিমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি ইব্রার। মেহেরিমাকে হতভম্ব হয়ে তাকাতে দেখে আবারও মুখ খুলল ইব্রার। না মানে, আপনিই তো বলেছিলেন নেক্সট টাইম দেখা হলে সবার আগে পরিচয় পর্বটা সারবেন, তাই। অবশ্য আপনার নামটা আমি জানি। প্রথমে অবাক হলেও একটু পরেই নিজেকে সামলে নিল মেহেরিমা। আপনি জানেন? বুঝেছি, নিচে ডেকোরেশনের জন্য রাখা কক্ষে দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু কাল আমার বিয়ে। কথাটা যেন তীরের মতো বিঁধল ইব্রারের বুকে। অনেকটা অধৈর্য হয়ে বলে উঠল মনের কথাটা। মেহরিমা, আই লাভ ইউ। সেদিন তুমি চোখের আড়াল হতে বুঝেছি খুব ইম্পর্টেন্ট কিছু হারিয়ে ফেলেছি। অনেক ভালোবেসে ফেলেছি তোমায়, আর সেটা প্রতিদিনই গভীর থেকে আরো গভীর হচ্ছে। নির্বিকার চোখে তাকিয়ে আছে মেহেরিমা। মুখ ফুটে কিছুই বলছে না, কিন্তু দু চোখ বেয়ে অঝরে অশ্রুধারা বইছে।
আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তোমার ওই চোখের পানি তার প্রমাণ। এতই যখন ভালোবাসো তাহলে কেন করছো এই বিয়েটা? কারণ আপনি আসেননি। অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি যে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এতদিন কোথায় ছিলেন? কেন খুঁজে বের করেননি আমাকে? কেন ছুটে এসে বলেননি ভালোবাসি? খুঁজে পাওয়াটা কি এতটাই কঠিন ছিল? এসেছিলাম, তুমি চলে আসার কয়েক মাস পরেই তোমাকে খুঁজে পেয়েছিলাম। ছুটে গিয়েছিলাম তোমার ক্যাম্পাসে, কিন্তু দেখলাম তুমি একজনের সাথে এনগেজড। শুরুতে অবশ্য বিশ্বাস করিনি, কিন্তু খোঁজ নিয়ে জানলাম তুমি আর রাহুল, তোমরা নাকি ওপেন রিলেশনশিপে আছো। কি? একবার সামনে এসে দাঁড়ালেন না কেন? ভালোবাসার দাবি নিয়ে একটাবার কেন আসলেন না আমার কাছে? তাহলেই তো সব ক্লিয়ার হয়ে যেত। মানে, তুমি আর রাহুল কি তাহলে? রাহুল আমার খুব ভালো একজন বন্ধু। ও আপনার কথা জানতো, দেখেও যাতে আমাকে বিরক্ত না করে সেজন্য ওর হেল্প নিয়েছিলাম ওই মিথ্যা রিউমারটা ছড়িয়ে। রাগে শূন্যে একটা ঘুষি দিই লিব্রার। ড্যাম ইট। আর আমি ভাবলাম তুমি সত্যি সত্যি। প্রচন্ড কষ্ট পেয়েছিলাম, তাই সে বছরই দেশের বাইরে চলে গেলাম। 4 বছর পর এসে ফিরলাম, আর এসেই ডেস্টিনি যে আবারও আমাদের এভাবে মিলিয়ে দেবে ভাবিনি। এলেনি যখন, আর কয়েকটা দিন আগে কেন এলেন না? এখনই বা কেন আসলেন? কাল আমার বিয়ে, আমি অন্য কারো হয়ে যাব। কেন শুধু শুধু কষ্টটাকে বাড়াতে এলেন? কথাটা কানে আসতেই আবারও বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করলো ইব্রার। তুমি এটা করতে পারো না মেহেরিমা। তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। আমরা দুজন দুজনকে যখন ভালোবাসি তাহলে কেন এই তৃতীয় পক্ষ? আমি চলে এসেছি, তাই এই বিয়েটা তুমি করবে না? সেটা সম্ভব না। সবকিছু ঠিক হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। রাত পোহালেই বিয়ে, আর আপনি বলছেন বিয়েটা ঠিক হয়েছে, কিন্তু হতে যায়নি। এখনো সময় আছে মেহেরিমা। একবার শুধু আঙ্কেলকে বলো তুমি আমাকে ভালোবাসো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি পারবো না। ঠিক আছে, তুমি না পারলেই আমি বলছি। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসেন, তাই তোমার খুশির জন্য দেখবে সব মেনে নেবেন। কাউকে কিচ্ছু বলবেন না আপনি। কিন্তু কেন? যতটা সহজ আপনি ভাবছেন, ব্যাপারটা এতটা সহজ না। বিয়ে শুধু দুটো মানুষের না, দুটো পরিবারও এতে জড়িয়ে থাকে। এখন যদি আমি বিয়েটা না করি তাহলে আমার বাবার, আমার পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, আর মেয়ে হয়ে আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। তুমি শুধু পরিবারের সম্মানটাই দেখছো, নিজের জীবনের কথা। আমার কথাটা একবার ভাববে না? তুমি মনোপ্রাণে শুধু আমাকেই ভালোবাসো, তাই এই বিয়েতে তুমি কিছুতেই সুখী হতে পারবে না। তুমি, আমি, আমরা কেউ পারবো না। কে কি বলবে সেই ভয়ে এভাবে তিন তিনটে জীবন নষ্ট করার কোন মানে হয়? কোন উত্তর দিতে পারলো না মেহেরিমা, নীরবে চোখের পানি ফেলতে লাগলো। তুমি চাইলে কিন্তু আমরা পালিয়ে যেতে পারি। অবশ্য এটা আমি প্রেফার করি না, কারণ তাতে পরিবারের বদনামটা একটু বেশি হবে। মেহেরিমা অবিশ্বাস্য দৃষ্টিতে ইব্রারের দিকে তাকালো। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ল। আলতো করে দরজা খুলে ভেতরে ঢুকলো তিথি। আরো তো সময় দেওয়া যাবে না, আসলে নিচে সবাই তো ওর জন্যই ওয়েট করছে। আশা করি কথাবার্তা সব শেষ। কোন ব্যবস্থা করতে হলে বলুন, হয়ে যাবে। সেটা না হয় আপনার বান্ধবীকেই জিজ্ঞেস করুন। কি রে, পালানোর ব্যবস্থা করতে হবে নাকি? লাগলে বলে ফেল, আমি তো আছি। আহ তিথি, হচ্ছেটা কি? কি ব্যাপার ভাইয়া, ঝামেলা এখনো মিটেনি নাকি? আবারও মেহেরিমার উদ্দেশ্যে বলল ইব্রার। মেহেরিমা, আমার যা বলার আমি বলে দিয়েছি। আপনি এর অযথা সময় নষ্ট করবেন না প্লিজ। এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? তখনই সাইমা ছুটতে ছুটতে রুমে ঢুকলো। ইব্রাতের দিকে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। তার বদলে তিথির উদ্দেশ্যে বলল, তিথিপু আর কতক্ষণ? ওদিকে মামি তো রীতিমতো চেঁচামেচি শুরু করে দিয়েছে। ঠিক আছে তুই যা, আমরা এক্ষুনি আসছি। সাইমা চলে গেল। কাল সন্ধ্যায় আমার ট্রেন, স্টেশনে তোমার জন্য অপেক্ষা করব। এটা আমার নাম্বার, যদি সিদ্ধান্ত বদলাও তাহলে। তিথির হাতে কাগজটা ধরিয়ে দিয়ে হনহন করে বেরিয়ে গেল ইব্রার। মুখে শুকনো হাসি ফুটিয়ে তিথির দিকে তাকালো মেহেরিমা। চল নিচে যাই, এর থেকে দেরি হলে মা আবার রণচণ্ডী রূপ ধারণ করবে। তিথির হতবিহ্বল দৃষ্টিকে উপেক্ষা করেই ঘর থেকে বেরিয়ে গেল মেহেরিমা। চোখের কোণে জমে থাকা দুফোঁটা জল মুখের কৃত্রিম হাসি দিয়ে আড়াল করে মেহেদির আসরের দিকে পা বাড়ালো।
বধূ বেশে বসে থাকা মেয়েটার দিকে অপলকে তাকিয়ে আছে মেহেরিমা, গম্ভীর মুখে কি যেন ভাবছে। কি দেখছিস? মুখোশটাতে নিজেকে কেমন মানিয়েছে সেটা নাকি ঠিক কত বড় ভুল করতে যাচ্ছিস সেটাই মাপার চেষ্টা করছিস কোনটা? তিতির কথায় আয়নার দিকে থেকে চোখ সরিয়ে নিল মেহেরিমা। ঠিক কি বলতে চাই ছিস বল তো। আমি না ঠিক বুঝতে বুঝতে পারছিস না নাকি চাইছিস না? কোন উত্তর দিল না মেহেরিমা, আয়নার সামনে থেকে সরে বিছানায় গিয়ে বসলো। অনেক হয়েছে মেহবুব, আর না, এখনো সময় আছে। সময়টাই যে নেই। অনেক দেরি হয়ে গেছে তিথি, এখন আর কিচ্ছু করার নেই। কিচ্ছু দেরি হয়নি। তুই শুধু একবার বল, আমি নিজে তোকে ইব্রার ভাইয়ের কাছে পৌঁছে দিব। উনি তো বলেছেন তোর জন্য অপেক্ষা করবেন। সবকিছু এতটা সোজা না। সব অ্যারেঞ্জমেন্ট শেষ কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ চলে আসবে আর তুই বলছিস? হ্যাঁ বলছি, কারণ আমি জানি এই বিয়েতে তুই মন থেকে রাজি না। তোর মন তো পড়ে আছে ইব্রার ভাইয়ের কাছে। ঠিক তখনই বাইরে হালকা শোরগোল শোনা গেল, সম্ভবত পাত্রপক্ষ চলে এসেছে। তিথি কিছু বলার আগেই মেহেরিমা ওকে থামিয়ে দিল। সবসময় স্বার্থপর হতে নেই জানিস তো, কখনো কখনো অন্যের খুশির জন্য নিজের ইচ্ছেটাকে জলাঞ্জলি দিতেই হয়। আমিও না হয়। তাহলে এটাই তোর ফাইনাল ডিসিশন? হুম। একটা দীর্ঘশ্বাস ফেলল তিথি, তারপর হনহন করে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় রাত্রি ঠিক 8টার একটু বেশি। প্ল্যাটফর্মের ফাঁকা একটা জায়গায় মাথা নিচু করে বসে আছে ইব্রার। একটু পর পরই ঘড়ি দেখছে আর এন্ট্রি গেটের দিকে কাউকে খুঁজছে। হঠাৎ দূরে কাউকে দেখে ওদিকে ছুটতে শুরু করলো, কিন্তু একটু বাদেই থমকে দাঁড়াতে বাধ্য হলো। যাকে ভেবেছিল সে নয়, এই অন্য কেউ। ফেরার জন্য পা বাড়াতেই কারোর সাথে ধাক্কা লাগলো। অন্যমনস্ক থাকায় তার সামলাতে পারল না। হে ম্যান, আই এম রিয়েলি সরি। আসলে খুব তাড়ায় আছি তো তাই। আপনার কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছি। আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম তাই। ঠিক করি বয়সী ছেলেটার উদ্বিগ্ন দৃষ্টিটাতে যেন একটু বেশি বিব্রত বোধ করলো ইব্রার। কোন রকমে ছেলেটার হাত ধরে উঠতে দাঁড়ালো। কিছুক্ষণ পর নিজের সিটে গিয়ে বসতেই কেউ বলে উঠল, আরে আপনি! হোয়াট আ কোইন্সিডেন্স! তখন প্ল্যাটফর্মে এসে ছেলেটাকে পাশের সিটে বসে থাকতে দেখে শুকনো একটা হাসি দিল ইব্রার। আমি কিন্তু নামবো লাস্ট স্টপেজ, আপনি নিশ্চয়ই ওখানেই। অফকোর্স এই বগির সবাই তো ওখানেই। বাই দা ওয়ে, আমি নিলয়, আপনি? নিলয়ের প্রশ্নের উত্তর দিতেই বোধহয় আকাশের উদয় হলো। ছুটতে ছুটতে ওদের সামনে এসেই হাঁপাতে লাগলো। এই নেই বু, রাস্তায় খেয়ে নিষ্করা কেমন? এসব আবার কেন? তুই তো জানিস আমি জার্নিতে কিছুই খাই না। ওসব আনহাইজেনিক। হয়েছে হয়েছে, আর তোর ডাক্তারি ফলাতে হবে না। যা বলছি কর, না হলে কিন্তু। আপনি বুঝি ডক্টর? এতক্ষণ নিলয়কে প্রায় ভুলেই বসেছিল ইব্রার। এবারে ওর প্রশ্নে হুঁশ ফিরল। আকাশের দিকে তাকিয়ে বলল, পরিচয় করাতে ভুলে গেছি, উনি। ইব্রারের কথা শেষ হওয়ার আগেই নিলয় আকাশের দিকে হাত বাড়িয়ে দিল। হাই, আমি নিলয়, নাইস টু মিট ইউ। হ্যালো, আমি আকাশ। আরও হচ্ছে ইবু, আই মিন ডক্টর ইব্রার মাহমুদ। গতকালই লেখাপড়ার পাঠ চুকিয়ে দেশে ফিরেছে আর ফিরেই ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে বসে আছে। আকাশ, তুই থামবি। ইব্রারের কথার কোন পাত্তা না দিয়েই আকাশ নিলয়ের সাথে বকবক করতে লাগলো। ছ্যাঁকা খেয়ে বেঁকা? বেশ ভালো বলেছেন তো। মনে হচ্ছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আর ইন্টারেস্টিং? চেনা নেই জানা নেই, মাত্র 2-3 বারে দেখায় মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছে, ওদিকে মেয়েটা এতক্ষণে অন্য কারো হয়ে গেছে। শালা, এই বুদ্ধি নিয়ে তুই ডাক্তার কি করে হলি সেটাই আমার মাথায় ঢুকছে না। আকাশ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইব্রারের রক্তচক্ষু দেখে এবার একটু চুপসে গেল আকাশ। কথা ঘোরাতে বলল, আচ্ছা বাদ দিন। আপনার কথা বলুন, আই মিন কোন দেশে যাচ্ছেন নাকি? আরে না না, আসলে এসেছিলাম এক কাজিনের বিয়েতে। একটা ইনসিডেন্স হয়ে গেল তাই ফিরে যাচ্ছি। ও আচ্ছা। ঠিক তখনই ট্রেনের সাইরেন বেজে উঠল। আকাশ উঠে দাঁড়ালো। নিলয় উৎসুক দৃষ্টিতে জিজ্ঞেস করলো, এ কি, আপনি যাবেন না? উহু, আমাকে তো এখানেই নেমে যেতে হবে। আপাতত এই দেবদাসের দায়িত্ব না হয় আপনার উপরই দিয়ে যাচ্ছি। ওই তুই যাবি? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি।
সি ইউ ব্রো। আকাশ নেমে যেতেই ট্রেনটা ছেড়ে দিল। প্ল্যাটফর্মটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এন্ট্রি গেটটা আর কিছুক্ষণের মধ্যেই চোখের আড়ালে চলে যাবে। ইব্রাহিমের দু চোখ এখনো কাউকে খুঁজছে, কিন্তু বুঝলেন তো, এই ডেস্টিনি, ভাগ্য, এসব ব্যাপারে আমি একদমই বিশ্বাস করতাম না, কিন্তু আজ যা ঘটল তাতে। নিলয়ের কথাটা কানে আসতেই তাচ্ছিল্যের হাসি হাসতে লাগলো ইব্রার। ব্যাপারটা একটু অবাকই হলো নিলয়। এ কি আপনি হাসছেন? আমি কি হাসার মতো কিছু বললাম? ডেস্টিনি? হা হা হা। কেন? আপনি বিশ্বাস করেন না? এক সময় করতাম, কিন্তু এখন আর করি না। ডেস্টিনি, কানেকশন, সব ফালতু কথা। শুধু শুধু ওসবে বিশ্বাস করে নিজেকে বোকা প্রমাণ করবেন না প্লিজ। ইব্রারের উত্তরটায় বোধহয় খুব একটা খুশি হলো না নিলয়। মুখে কিছু না বললেও একটু পরপরই এক চোখে ওকে দেখতে লাগলো। ট্রেনটা ফুল স্পিডে যাত্রা শুরু করেছে। স্টেশনটা আর দেখা যাচ্ছে না। আনমনি পকেটে হাত দিয়ে ইব্রার। আকাশকে একটা ফোন দেওয়া দরকার। একটা জরুরি কথা বলতে ভুলে গেছে, কিন্তু একই ফোনটা কোথায় গেল? প্ল্যাটফর্মে নিলয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাওয়ার কথাটা মনে পড়ল। ফোনটা বোধহয় ওখানেই পড়ে গেছে। ভালোই হলো, যার জন্য এত অপেক্ষা সেই যখন এলো না তখন আর। 1 বছর পর। উত্তরবঙ্গের প্রত্যন্ত একটা গ্রাম। প্রতি বছরের মতো এবারে বন্যার পানিতে তলিয়ে আছে। বন্যা দুর্গত এলাকাবাসীর দুরবস্থা গুনে গুনে দুবেলা টেলিভিশনে দেখানো হচ্ছে, কিন্তু তাতেই কি সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে? না, কাজের কাজ কিছুই হচ্ছে না। যা একটু হচ্ছে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। খাদ্য সংকট তো আছেই, কিন্তু তার থেকেও বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা। বন্যার কারণে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব প্রকট রূপ ধারণ করেছে। সাদা অ্যাপ্রন, হাতে গ্লোভস, চোখে চারকোনা ফ্রেমের চশমা। লাল সবুজ তাঁবুটার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে যেই যাচ্ছে একবার হলেও তাকাচ্ছে। ওসবের দিকে খেয়াল নেই ইব্রারের। নিরিবিলি নদীর ধারে অক্ষত গাছের গুঁড়িতে বসে একটা পাইলের দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভবনায় ছেদ ঘটল আকাশে দেখে। তুই আবারও ওটা নিয়ে বসেছিস? অনেক তো হলো এই বুক, আর কত? সুন্দরী মেয়ের কি অভাব পড়ছে? কত শত সুন্দরী তোর ডাইনে বায়ে ঘুরছে, আর তুই কোন ছাতার মেয়ের পাল্লায় পড়ে আছিস? ছাড় তো ওসব। পাইলটা বুক পকেটে রাখতে রাখতেই মুচকি হাসল ইব্রার। তুই কি এই জন্যই এসেছিস এখানে? না তো। তাহলে যা বলতে এসেছিস বলে চুপচাপ কেটে পড়। আমাকে তোর জ্ঞান দিতে হবে না। ও হ্যাঁ, একটা বাচ্চা পানিতে ডুবে গিয়েছিল। মাথায় আঘাত লেগেছে বোধ হয়। মনে হলো অবস্থা বেশ ক্রিটিক্যাল। আর ওই বাঁশের তাঁবুটায়। আকাশের কথা শেষ হওয়ার আগেই তাঁবুর দিকে দৌড়ে চলে গেল ইব্রার। এই দেখো, কথা শেষ না করেই চলে গেল। বলি, পুরো কথাটা তো শুনবি। হ্যাঁ, তো আর ভাল লাগে না। কিছুক্ষণ পর আগের জায়গাটায় এসে বসে আছে ইব্রার। এখানে আসার পর থেকে এই জায়গাটা ওর ফেভারিট স্পট হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলেই তাই এখানে এসে বসে থাকে। এক্সকিউজ মি, আপনি তো এখানকার রেগুলার ডক্টর, তাই না? অপরিচিত কণ্ঠস্বরটা কানে আসতেই ঘুরে দাঁড়ালো ইব্রার। ছেলেটাকে চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে পড়ছে না কোথা দেখেছে। আরে আপনি! আমার তো বিশ্বাসই হচ্ছে এত তাড়াতাড়ি আবার দেখা হয়ে যাবে। আপনি তো ডক্টর। হ্যাঁ, মনে পড়েছে। ডক্টর ইব্রার মাহমুদ, রাইট? হ্যাঁ, কিন্তু ইব্রারের চোখের ইতস্তত দৃষ্টি দেখে মুচকি হাসল ছেলেটা, তারপর হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। আমি নিলয়। বছর খানেক আগে ট্রেনে আপনার সাথে পরিচয় হয়েছিল, মনে আছে? এবারে সবটা মনে পড়ে গেল ইব্রারের। মুখে শুকনো একটা হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল। কিছু মনে করবেন না আসলে। না না, ও কোন ব্যাপার না। আসলে আপনি ব্যস্ত মানুষ, কত কিছুই বা মনে রাখবেন। তারপর আপনি এখানে? একটা ভলান্টিয়ার সংগঠনের সাথে এসেছি। ওটা আসলে আমার এক কাজিনের গড়ে তোলা। দুর্গত এলাকায় ত্রাণ আর স্বেচ্ছাসেবী বিভিন্ন কাজ করে ওরা। আমি ভাবলাম যদি কোন হেল্প করতে পারি, তাই চলে আসলাম। বাই দা ওয়ে, একটু আগের ওই বাচ্চাটার কি অবস্থা? বাচ্চাটা? হ্যাঁ, এখন অনেকটা ভালো। ভয়ের কোন কারণ নেই, কিন্তু আপনি? আসলে আমরা তো কাল রাতেই এসেছি, তাই সকাল হতেই পুরো এলাকার ক্ষয়ক্ষতি সার্ভে করতে গিয়েছিলাম, তখনই দেখলাম বাচ্চাটা ডুবে যাচ্ছে, তাই। তাহলে নতুন তাঁবুটা আপনাদেরই? থ্যাংক গড, মেয়েটাকে টাইমলি নিয়ে এসেছিলেন। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো। গোধূলি লগ্ন। অস্তায়মান সূর্যটা রহস্যময় একটা রং ধারণ করেছে।
ঘোড়াভিমুখী যাওয়া পাখির ঝাঁক নিজেদের স্বরের কথা বলছে, যা বোঝার ক্ষমতা আপনার আমার মতো সাধারণ মানুষের নেই। তাঁবুর বাইরেই একটা চেয়ারে বসেছিল ইব্রার। একটু দূরে নদীর ধারে চোখ পড়তেই খানিকটা ঘোরের মধ্যে চলে গেল। শুভ্র সাদা শাড়ি পরা একদম কিনারায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে মানুষ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন কোন এক অশরীরী মানবী। চেহারাটা ঠিক দেখতে পাচ্ছেন না ইব্রার, তবে ওর লম্বা ঘন চুল, হালকা বাতাসে পটপট করে উঠতে থাকা শাড়ির আঁচল সবকিছুই যেন প্রচন্ড আকর্ষণ করছে ওকে। মেহেরিমা ছাড়া আর কারো প্রতি এতটা আকর্ষণের আগে অনুভব করেনি ইব্রার। হঠাৎ একটা শব্দের ঘোর কাটলো ওর, শব্দটার সাথে এর মধ্যেই পরিচিত হয়ে গেছে। নদীর পাড় ভাঙার শব্দ এটা, মনে হচ্ছে বেশ বড় একটা ভাঙন ধরেছে। আগের জায়গায় তাকালো ইব্রার, কিন্তু এ কি মেয়েটা কোথায় গেল? কোথায় তো দেখা যাচ্ছে না। ঠিক তখনই, বাঁচাও, হেল্প, এনিওয়ান দেয়ার, হেল্প প্লিজ। কথাগুলো কানে আসতেই ওদিকে ছুটলো ইব্রার। কাছাকাছি যেতেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। মেয়েটা যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেই জায়গাটায় ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। নিচের দিকে একবার তাকালো ইব্রার। হ্যাঁ, যা ভেবেছিল তাই, মনে হচ্ছে কেউ ডুবে যাচ্ছে। আর দেরি করলো না ইব্রার, ঝটপট ঝাঁপিয়ে পড়লো নদীর পানিতে। মেহেরিমা, চোখ খোল মেহেরিমা, প্লিজ ডোন্ট গিভ আপ, মেহেরিমা। আর কোন দিকে খেয়াল নেই ইব্রারের। একটু আগে পানি থেকে তুলে আনা মেয়েটা যে মেহেরিমাই হবে ভাবতেও পারেনি ও। কিন্তু ভয়ের ব্যাপার হলো কিছুতেই জ্ঞান ফিরছে না মেয়েটার। ইব্রার পাগলের মতো ওকে পাম্প করে যাচ্ছে, আর তার সাথে সিপিআর তো আছেই। পেছনে যে আকাশ, নিলয় সহ আরো কয়েকজন এসে হাজির হয়েছে, সেদিকেও কোন খেয়াল নেই ওর। মেহেরিমা, ইউ ক্যান্ট ডু দিস টু মি, ওপেন ইউর আইজ ড্যাম ইট। মেহেরিমা, অবস্থা বেগতিক দেখে এগিয়ে আসলো আকাশ। হচ্ছেটা কি ইবু? কি পাগলামি শুরু করেছিস? উঠে আয় বলছি। আ আকাশ, দেখ না মেয়ে। মেহেরিমা, ও না কিছুতেই চোখ খুলছে না। ওকে বল না, আমাকে ছেড়ে যেন না যায়। ইবু, ইবু। ইব্রারের পাগলামি থামাতে বেশ জোরেই একটা থাপ্পড় দিয়ে বসলো আকাশ। ইব্রার, আমার দিকে দেখা। কিচ্ছু হবে না তোর মেহেরিমার, সব ঠিক হয়ে যাবে, তুই শুধু একটু শান্ত হ। সত্যি তো? হ্যাঁ, কিন্তু তার জন্য তো ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, আর এখানে এভাবে ফেলে রাখলে তো সেটা সম্ভব না, তাই না? এবারে আকাশের সাথে নিলয়ে যোগ দিল। ওর পালস আছে, তবে খুব উইক। আই থিঙ্ক ইমার্জেন্সি ভিত্তিতে কিছু করা উচিত। মেবি শক থেরাপি টাইপসের কিছু। ঠিক ঠিক আছে, কিন্তু যা করার একটু তাড়াতাড়ি কর প্লিজ। ওর যাতে কিছু না হয়। ইব্রার মেহেরিমার কাছ থেকে সরে গেল। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে ওকে মেডিকেল ক্যাম্পের দিকে নিয়ে যাওয়া হলো। ইব্রার ভেতরে ঢুকতে যাবে, তখনই আকাশ বাধা দিল। তুই যাবি না, ডক্টর আফসানা ভেতরে আছেন, উনি সবটা দেখবেন। কিন্তু কেন? ওকে এভাবে একা ছেড়ে দিব? অসম্ভব। ওর ভালোর জন্যই বলছি। তুই এখন মেন্টালি স্টেবল না, তুই সাথে থাকলে সিচুয়েশনটা হাতের বাইরে চলে যেতে পারে, তাই। কিন্তু? কোন কিন্তু না? দেখ, তোর একটা ভুলের জন্য যদি মেয়েটার কিছু একটা হয়ে যায়, তাহলে কি তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি? আকাশের কথা এবারে মনে হলো কাজ হলো। ক্যাম্পের কাছ থেকে সরে এলো ইব্রার, তারপর সোজা নিজের তাঁবুর দিকে ঢুকলো। ঘড়ির কাঁটাটা রাত 10টা ছুঁই ছুঁই করছে। মেহেরিমা এখন সংজ্ঞামুক্ত, কিন্তু কড়া ঘুমের ডোজ দেওয়া হয়েছে তাই ঘুমাচ্ছে। আকাশের ইব্রার বিবর্ণ মুখে তাঁবুর বাইরেই বসে আছে, কারো মুখেই কোন কথা নেই। নীরবতা ভাঙতেই বোধহয় নিলয়ের আবির্ভাব হলো। কফি ভর্তি মগ দুটো ওদের দিকে বাড়িয়ে দিল। কফি? আরে বাবা, খেয়ে নিন খেয়ে নিন, সারা রাত জেগে থাকতে হবে তো নাকি? আকাশ আর ইব্রারকে অনেকটা জোর করেই কফির মগ ধরিয়ে দিল নিলয়, তারপর ওদের পাশে একটা চেয়ারে বসে আচমকায় শব্দ করে হেসে উঠল। কি আশ্চর্য! আপনি এভাবে হাসছেন কেন? অনেকটা বিরক্ত হয়ে প্রশ্নটা করলো আকাশ। ও কিছু না, একটা জিনিস মনে পড়ে গেল তাই না হেসে পারলাম না। নিলয়ের উত্তরে যেন আরো বেশি বিরক্ত হলো ওরা দুজন, কোন উত্তর দেওয়ার প্রয়োজনও বোধ করলো না। তো, আপনি তাহলে সেই মিস্টিরিয়াস ম্যান যার জন্য মেঘ এতদিন বিয়ে করলো না? এবারে একটু চমকে উঠলো ওরা দুজন, আনমনে বলে উঠল ইব্রার। মা, মো, মানে
ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন আপনি? মেহু মানে? ও সরি, আপনারা হয়তো জানেন না, মেহু মানে মেহেরিমা আমার কাজিন হয়। ওর মুখে আপনার কথা এত শুনেছি, একবার বোধহয় ছবিও দেখেছিলাম, তবুও কেন যে চিনতে পারলাম না। আরে ওটা না, একটু আগে ওর বিয়ের ব্যাপারে কি যেন বললেন? না মানে আমি যতদূর জানি বছর খানিক আগে তো ওর বিয়ে। একটু অধৈর্য হয়ে বলল আকাশ। জবাবে রহস্যময় ভাবে একটু হাসল নীলা, তারপর বলল, ইব্রাহিম সাহেব, আপনার সাথে আমার ফার্স্ট সাক্ষাতের কথা মনে আছে? হ্যাঁ, ওই তো ফার্স্টে প্ল্যাটফর্ম, তারপর ট্রেনের পাশাপাশি সিটে। ইব্রাহিমের সাথে এবার যোগ দিল আকাশ। আপনি বলেছিলেন ড্যাজনের বিয়েতে এসেছিলেন, কি একটা ইনসিডেন্ট হয়েছিল বলেছিলেন। এক্স্যাক্টলি। আর আমার সেই কাজিনটাই কিন্তু মেহু, আই মিন মেহেরিমা। সে তো বুঝলাম, কিন্তু যেটা শুনতে চাইছি সেটাই তো। খানিকটা অধৈর্য হয়ে কথাটা বলল আকাশ। মুচকি হেসে উত্তর দিয়ে নিলয়, বলছি তবে তার আগে এটা বলে নেই, সেদিন কিন্তু বিয়েটা হয়নি। মানে? আকাশ আর ইব্রাহিম দুজনেই একরকম চিৎকার করে উঠল। জি ঠিকই শুনেছেন, সেদিন শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। কি করব বলুন? বিয়ের ঠিক আগ মুহূর্তে হঠাৎই মেহেরিমা বেঁকে বসলো, বলল বিয়েটা নাকি করতে পারবে না। আমরা ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, তখনই শুনলাম বর নাকি নিজেই পালিয়েছে। হোয়াট? হুম, আসলে পাত্রের নাকি আগে থেকেই একটা সম্পর্ক ছিল, বিয়েতে রাজি হয়েছিল পরিবারের চাপে, তাই সুযোগ বুঝেই। আর কিছুই শুনল না ইব্রার। নিলয়ের কথা শেষ হওয়ার আগেই উঠে টেন্টের দিকে চলে গেল। সকালের মৃদু আলোকছটা টেন্টের মোটা কাপড় ভেদ করে খুব সামান্যই ঢুকতে পারছে, কিন্তু মেহেরিমার ঘুম ভাঙানোর জন্য যে ওইটুকুই যথেষ্ট। চোখ দুটো অসম্ভব ভারী লাগছে, মনে হচ্ছে আবারও ঘুমিয়ে পড়বে। কোন রকমে চোখ মেলে তাকালো মেহেরিমা, কিন্তু এ কি? কোন স্বপ্ন দেখছে না তো? খুব ঝাপসা ভাবে একটা মানুষের অবয়ব বোঝা যাচ্ছে, কিন্তু তবুও মানুষটাকে চিনতে একটু অসুবিধা হলো না মেহেরিমার। নিজের অজান্তেই অস্ফুটভাবে বলে উঠল, আ আপনি। পাশেই একটা চেয়ারে বসেছিল ইব্রার। ওর কণ্ঠস্বর কানে আসতেই উঠে দাঁড়ালো, তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, হ্যাঁ আমি। এখন কেমন আছো? কোন অসুবিধা হচ্ছে না তো? সত্যিই আপনি? নাকি আমি কোন স্বপ্ন দেখছি? হ্যাঁ সত্যি, সত্যিই আমি এসেছি তোমার কাছে। দেরিতে আসার জন্য আমি এক্সট্রিমলি সরি, প্লিজ ক্ষমা করে দাও। আই লাভ ইউ। ও, অনেক ভালো। বাসি আপনাকে। ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে আসছে মেহেরিমার। কথাগুলো যেন একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। অনেক কষ্টের কথাগুলো বলল। ইব্রারের কিন্তু কোন প্রতিক্রিয়া নেই। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর অবশেষে মেহেরিমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ওসব পরে হবে, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তুমি বরং এখন ঘুমাও, আমি এখানেই আছি। অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল মেহেরিমা। ঘুম ভাঙল প্রায় দুপুরের দিকে। উঠেই ইব্রারকে খুঁজতে লাগলো, কিন্তু। কি খুঁজছিস? কিছু লাগলে আমাকে বল, আমি এনে দিচ্ছি। নিলয়ের কথায় সম্বিত ফিরল মেহেরিমার। অনেকটা অধৈর্য হয়ে বলল, উনি কোথায়? এখানেই তো ছিলেন, তাহলে এখন? তুই জানিস উনি কোথায় গেছে? একটু ডেকে দে না প্লিজ। উনি নেই, একটু আগেই চলে গেছেন। মাম্মু মানে? উনি না বললেন আমার পাশেই থাকবেন, তাহলে কেন? তুমি মিথ্যে বলছিস। কি আশ্চর্য! আমি কেন শুধু শুধু মিথ্যে বলতে যাব? ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? এটা পড়, তাহলেই বুঝতে পারবি। নিলয়ের বাড়িয়ে দেওয়া কাগজটায় কাপা কাপা হাতে নিয়ে পড়তে শুরু করলো মেহেরিমা। কোন রকম সম্বোধন ছাড়াই লেখা ছোট্ট একটা চিঠি। অনেক দেরি হয়ে গেছে মেহেরিমা, আগামী সপ্তাহেই আমার বিয়ে। অনেক অপেক্ষা করেছি এর কত। তাই মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতেই সম্মত হয়েছি। এখন আর ফিরে আসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। নতুন জীবনে কোন পিছুটান রাখতে চাই না আমি, তাই আমার অনুরোধ, তুমিও জীবনটাকে নতুন করে সাজাও। যদি কখনো আমাকে সামান্যতম ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসার দাবি নিয়ে বলছি, আমার জন্য আর অপেক্ষা করো না। যত তাড়াতাড়ি সম্ভব বাবা মায়ের পছন্দের ছেলের সাথে বিয়ে করে নাও। ইব্রার। ফুলে ফুলে সাজানো বাসর। প্রতিটা মেয়েই নিজের জীবনে এমন একটা রাতে স্বপ্ন দেখে। মেহেরিমার সেই স্বপ্ন আর পূরণ হতে চলেছে। ফুলে ফুলে সাজানো বিছানায় বিশাল ঘোমটা টেনে বধূ বেশে বসে আছে ও।
হ্যাঁ, মাত্র 7 দিনের ব্যবধানেই সবকিছু হয়ে গেল। সেদিন ইব্রারের লেখা সেই চিঠিটার পর থেকেই ওর কোন খবর নেই, নেওয়ার চেষ্টা করেনি মেহেরিমা। তারপর হুট করেই এই বিয়ে, বাবা মায়ের পছন্দ তাই আর আপত্তি করেনি ও। কোন রকম দেখা সাক্ষাৎ, নাম পরিচয় ছাড়াই বিয়ের পিঁড়িতে বসে পড়েছে আর এখন এই বাসরাতে নিজের নাম না জানা বরের জন্যই অপেক্ষা করছে। হঠাৎই ঘরে কেউ ঢুকলো। দরজা বন্ধ করার শব্দ কানে আসতেই বিছানা ছেড়ে উঠতে দাঁড়ালো মেহেরিমা, তারপর এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, দেখুন, আমি অন্য একজনকে ভালোবাসি। গত 6 বছর ধরে আমি শুধু তাকেই ভালোবেসেছি। অন্য কারোর সাথে নিজেকে জড়ানোর কথা স্বপ্নেও ভাবিনি, আর এখন এই বিয়েটা তারই ইচ্ছেতে। আমাকে ভুল বুঝবেন না, কিন্তু এত তাড়াতাড়ি থেকে ভুলে আপনাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমাকে একটু সময় দিন প্লিজ। দেখবেন সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আমি কথা দিচ্ছি এমন কিছু করবো না যাতে আপনার অসম্মান হয়। আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু আপাতত তোমার পা দুটো একটু সামনে বাড়াবে। অ্যাকচুয়ালি তোমার জন্য একটা জিনিস এনেছিলাম। একটু অবাক হলেও বাধ্য মেয়ের মতো ত্যাগ করলো মেহেরিমা। আলতো হাতে ওর পায়ে দুটো পায়েল পরিয়ে দিল লোকটা। বলেছিলাম না, নিজ হাতে পরিয়ে দিব। আমি কিন্তু আমার কথা রেখেছি, যদিও একটু দেরি হয়ে গেছে। মাম্মু মানে? তুমি না প্রচন্ড অবাধ্য টাইপের একটা মেয়ে। বৃষ্টির দিনে সাদা রঙের কাপড় পরতে নিষেধ করেছিলাম, তাহলে সেদিন সাদা শাড়ি কেন পরেছিলে? আমি না হয় অন্য কেউ যদি তোমাকে রেস্কিউ করতো তাহলে? আর আমার সেই শার্টটা, আমার কত ফেভারিট ছিল জানো? আর সহ্য হলো না মেহেরিমার, একটানে ঘোমটাটা সরিয়ে ফেললো, কিন্তু এ কি? সামনে যে ইব্রার, রীতিমতো দাঁত বের করে শয়তানি হাসি দিচ্ছে। আপনি এই এসবের মানে কি? কি ভেবেছিলে এত সহজে তোমাকে অন্য কারো হতে দিব? ইম্পসিবল। তাহলে ওই চিঠি আর আপনার বিয়ে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। বিয়ে তো হয়েছে এর সাথে, তোমার সাথে, এর ওই চিঠিটা তোমাকে একটু টাইট দেওয়ার জন্য। মানে? মানে 1 বছর আগে আমাকে তুমি যেই কষ্টটা দিয়েছিলে, তার কিছুটা তোমাকে ফেরত দিলাম আর কি। কি? আপনাকে তো আমি। এলোপাথারি ইব্রারের বুকে কিল ঘুষি বর্ষণ করতে লাগলো মেহেরিমা, তারপর একসময় ক্লান্ত হয়ে ওর বুকেই ঢলে পড়লো। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, বাট আই লাভ ইউ। কিছুক্ষণ পর বেলকনিতে বসে আছে ওরা দুজন। চাঁদ যেন নিজের আলো দিয়ে প্রাণ ভরে ওদেরকে আশীর্বাদ করছে। আচ্ছা শুনুন, আপনার কাছে না একটা পায়েল ছিল, তাহলে দুটো আসলো কোথা থেকে? তার জন্য তো দ্বিতীয় সাইমাকে থ্যাঙ্কস দিতে হয়। তার মানে সবাই জানতো, শুধু আমিই কিছু? আপনারা সবাই খুব খারাপ। আরে আরে, রাগ করছো কেন? তোমাকে সারপ্রাইজ দিব বলি তো। আপনার সারপ্রাইজ তো। আচ্ছা বাবা সরি, এই কেন ধরছি। ইটস ওকে। থ্যাংক গড। আচ্ছা এখন বলো আমার শার্টটা কোথায়? ওটা কিন্তু আসলেই ইম্পোর্টেড ছিল, আর আমার অনেক ফেভারিটও। আছে কিন্তু দিব না। কিন্তু কেন? জাদুঘরে সংরক্ষণ করব, আমাদের প্রথম দেখার সাক্ষী বলে কথা। মানে কি? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মোটেই না। ওটাকে যত্ন করে রেখে দিব, কিছুতেই নষ্ট হতে দিব না। আর তাছাড়া এত বছর আগে শার্টটা এখন পরবেন, ওটা আর আপনার সাথে যায় না, বুঝেছেন? ঠিক আছে ঠিক আছে, তাই হবে। মেহেরিমা? হুম। সেদিন স্টেশনে এসেছিলে? হুম, কিন্তু ট্রেনটা ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গিয়েছিল। একবার ফোন তো করতে পারতে। করেছিলাম, কিন্তু আপনার ফোন তো বন্ধ দেখাচ্ছিল। এতক্ষণে ইকবারের মনে পড়ল সেদিন নিলয়ের সাথে ধাক্কা লাগার পর ফোনটা প্ল্যাটফর্মে ফেলে এসেছিল। ও, এতে অবশ্য আমার কোন দোষ নেই, সব দোষ নিলয়ের। ওর জন্যই তো ফোনটা হারিয়ে গেল। এই দেখুন, ভাইকে শুধু শুধু দোষারোপ করবেন না। ফোনটা না হয় বুঝলাম, আগের নাম্বারটা রিনিউ করলে তো পারতেন। পারতাম, কিন্তু করিনি ভয়। ভয়? হুম, ভেবেছিলাম তোমার কোন খবর যদি পেয়ে যাই আর সেটা যদি সহ্য করতে না পারি। কি? এইটা আমি জাস্ট কি বলবো বুঝতে পারছি না। এসবের কোন মনে হয়? আপনার আগের নাম্বারটা থাকলে হয়তো অনেক আগেই আমাদের। তোমার আমার কানেকশন তো একটা ছিল, ইয়ার সেটাই বারবার আমাদের মিলিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা পাগলের মতো সেটাকে অস্বীকার করছিলাম। যাই হোক ডেস্টিনি, তাহলে শেষমেশ আমাদের মিলিয়ে দিই, কি বলো?
আবার ডেস্টিনি, আপনি না আসলে একটা পাগল। তোমার প্রেমে মুচকি হাসলো মেহেরিমা, তারপরে ব্যারের কাঁধে মাথা রেখে বলল, ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। মেহেরিমার কপালে নিজের ঠোঁট জোড়া আলতো করে ছুঁয়ে দুহাতে শক্ত করে ওকে জড়িয়ে নিল ইব্রার। রাতের আকাশের ওই চন্দ্র তারা ওদের মিলনের সাক্ষী হয়ে রইল। সমাপ্ত।